ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাওয়ার ইউনিট সিস্টেম। তো আমরা পাওয়ার সিস্টেমের যতগুলো ক্যালকুলেশন আছে, আপনার ইম্পিডেন্স ডায়াগ্রাম বলেন, রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম বলেন, অথবা বিভিন্ন ফল্ট যেসব অ্যানালাইসিস আমরা করব, এই প্রত্যেকটা জায়গায় আমাদের এই পাওয়ার ইউনিট সিস্টেমটা কিন্তু কাজে লাগবে। ইভেন মেশিনের ক্ষেত্রেও, মানে যখন মেশিনের ম্যাথটা আপনারা করে আসছেন অথবা করবেন, সেখানেও কিন্তু আমাদের পাওয়ার ইউনিট সিস্টেমের আসলে কিছু ক্যালকুলেশন আছে, যেগুলো শিখতে গেলে আমাদের আসলে পাওয়ার ইউনিট সিস্টেমের কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা জরুরি। এখানে কয়েকটা প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমরা আসলে আহ, একটু আইডেন্টিফাই করা দরকার, কারণ ওই পয়েন্টগুলো আমাদের অনেকেরই আসলে একটু ভুল ধারণা আছে। এক মিনিট, আমি কলমটা একটু দেখে নিই। আচ্ছা, তো সেই পয়েন্টগুলো আমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে। আর কয়েকটা কনসেপ্ট আছে যেগুলো হয়তো আমাদের খেয়াল থাকে না, ওইগুলা খেয়াল রাখতে হবে। তার মানে কি কি ভুল ধারণা আছে, প্লাস কয়েকটা পয়েন্ট যেটা অবশ্যই ক্যালকুলেশনের সময় মনে রাখতে হবে, এই কয়েকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে পাওয়ার ইউনিট সিস্টেমের জন্য। সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে সিম্পলি আমরা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে আমাদের আলোচনা সামনের দিকে আগাই। এটা যে শুধু ট্রান্সফরমারের জন্য হিসাব হবে বিষয়টা তা না। এটা আমাদের অল্টারনেটর বলেন বা অন্যান্য যে কোনো কিছু, যে কোনো মোটরের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে কিন্তু পাওয়ার ইউনিট সিস্টেমের ক্যালকুলেশনটা আসবে। বাট ট্রান্সফরমারটা আলোচনা করার একটা কারণ আছে, কারণ এই ট্রান্সফরমারই হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হয়। এই জন্য আমি আলোচনাটা ট্রান্সফরমার দিয়ে শুরু করতেছি। আর বাকিগুলো আসলে আলাদাভাবে তেমন মনে রাখার কিছুই নাই, ওই কনসেপ্ট দেখলেই ক্যালকুলেশন ইজিলি করতে পারবো আমরা। আচ্ছা, একটা ট্রান্সফরমারের আমরা একটা প্রাইমারি সাইড জানি, একটা সেকেন্ডারি সাইড জানি। এখানকার হয়তো একটা লো সাইড আছে, একটা হাই সাইড আছে। আপাতত আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, আর এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। জাস্ট এটা আমাদের মতো করে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের লো সাইড, একটা হচ্ছে হাই সাইড। আচ্ছা, এবার পার ইউনিট সিস্টেম জিনিসটা আসলে কি নির্দেশ করে? দেখেন, আমাদের এই যে যত ঝামেলা, এই প্রত্যেকটা ঝামেলা কিন্তু তৈরি হয়েছে এই ট্রান্সফরমারের জন্য। নর্মালি কিন্তু অন্য কোনো কিছু থাকলে এই পার ইউনিট সিস্টেমটা আমাদের অ্যানালাইসিস না করলেও চলতো। বাট ঝামেলাটা করতেছে ট্রান্সফরমার। কেন ট্রান্সফরমার ঝামেলা করতেছে? কারণ ট্রান্সফরমারের এই সাইডের ভ্যালু আর এই সাইডের ভ্যালু সব আলাদা আলাদা। তার মানে আমি যখনই এই সাইডের সাথে এই সাইডের এই মিলাবো অথবা ক্যালকুলেশন করব, তখন আমাকে কিছু রেফার করা লাগবে, কিছু ক্যালকুলেশন চেঞ্জ করা লাগবে। এই বারবার বারবার কিন্তু প্রত্যেকটা পাওয়ার সিস্টেমে আমাদের এই কাজটা করা লাগবে। কিন্তু পাওয়ার সিস্টেম এত বড় একটা বিষয়, আমি যদি প্রত্যেক জায়গায় এইরকম বারবার চেঞ্জ করতে থাকি, তাহলে আমাদের জন্য হিসাবটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য এমন একটা সিস্টেম আনা, যে সিস্টেমটা যে কোনো সাইডে সেম। অর্থাৎ আমরা যে ভ্যালু গুলো নিয়ে আলোচনা করতেছি, কি কি ভ্যালু হইতে পারে? ভোল্টেজ হইতে পারে, কারেন্ট হইতে পারে, ইম্পিডেন্স হইতে পারে। নর্মালি এই তিনটা জিনিসই কিন্তু আমাদের আলোচনার বিষয়। আর পাওয়ার তো এর সাথে চলে আসবে সাথে সাথে, এটা কোনো বিষয় না। তার মানে এই যে তিনটা জিনিস, এটা যে এইখানে আর এখানে আলাদা, যদিও পাওয়ার বোথ সাইডে সেম, বাট এই যে এইখানে আর এখানে যে আলাদা, ভোল্টেজ আলাদা, কারেন্ট আলাদা, ইম্পিডেন্স আলাদা, এই যে আলাদা, এই জিনিসটা যেন আর আলাদা না থাকে, এই জন্য আমাদের পার ইউনিট সিস্টেমটা খুব হেল্প করে। তার কারণ হচ্ছে পার ইউনিট সিস্টেমে এই সাইডের ভ্যালুও যা থাকে, এই সাইডের ভ্যালুও তাই থাকে। এটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবো। তো পার ইউনিটে যে বলতেছি পার ইউনিট সিস্টেম, মানে এই সাইড এরকম বিভিন্ন সাইড আছে। তো ট্রান্সফরমার এরকম কিন্তু আরো অনেকগুলো থাকতে পারে, প্রত্যেকটারই প্রাইমারি থাকবে, সেকেন্ডারি থাকবে। তো যেহেতু আলাদা আলাদা সাইড, আমাদের পার ইউনিট আনার জন্য একটা বেজ আমরা সিলেক্ট করে নেব, যে বেজের রেসপেক্টে আমরা প্রত্যেকটা মানকে ডিফাইন করব, যে হ্যাঁ এই মানটা এত, ওই মানটা এত। কিরকম? মনে করেন আমার কাছে হচ্ছে নোট আছে অনেকগুলো, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। তো আমি এই জিনিসগুলো ক্যালকুলেশন করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। মানে আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম ক্যালকুলেশন করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। তো আমি যদি আমাদের বেজ সিলেক্ট করে নিই 100, অর্থাৎ এই 100 বেজ সিলেক্ট করে আমি এখন ক্যালকুলেশন করতে চাই, তাহলে 100 বেজ সিলেক্ট করার মানে হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে এই যে এই টাকা, এই টাকায় এরকম নোট কয়টা আছে। তাহলে আমি হিসাব করে দেখতেছি, এরকম নোট আছে একটা, এরকম নোট আছে পাঁচটা, এরকম নোট আছে 10টা। আমি জাস্ট বোঝার জন্য একটা রাফ এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমার এখন
এই যে একটা, পাঁচটা, দশটা এরকম ক্যালকুলেশন করাটা আমার জন্য একটু সহজ হয়ে যায়। মানে আমি জিনিসটাকে একটু সহজ করে নিলাম একটা বেস ধরে। পার ইউনিট সিস্টেমে ওই রকম আমাদের একটা বেস ধরে নিতে হবে, যার রেসপেক্টে প্রত্যেকটা ভ্যালুকে ডিফাইন করতে হবে। দেন ওইটাকেই আমরা বলবো হচ্ছে পার ইউনিট সিস্টেম। তাহলে আমরা দেখি প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকে। অ্যাকচুয়াল ভ্যালু মানে আমার কাছে 1,000 টাকা আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু আমি কি বলতেছি, যে 100 টাকার রেসপেক্টে সেটা হচ্ছে 10টা জিনিস নির্দেশ করতেছে। তাহলে এই যে বললাম যে 1,000 টাকা, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে কোনো একটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে 500 ভোল্টেজ আছে, এটা হচ্ছে সেই ট্রান্সফরমারের অ্যাকচুয়াল ভ্যালু। 100 ওহম আছে, সেটা সেই ট্রান্সফরমারের অ্যাকচুয়াল ভ্যালু। আর ওই যে বলতেছি বেজ, বেজ মানে কার রেসপেক্টে আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি। তাহলে আমাদের পার ইউনিট সিস্টেমে তিনটা জিনিস নিয়ে কিন্তু তৈরি, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, একটা হচ্ছে বেজ ভ্যালু, আর আরেকটাকে আমরা বলতেছি পার ইউনিট ভ্যালু। এই পার ইউনিট ভ্যালুটাকেই আমরা বলতেছি যে কোনো একটা অ্যাকচুয়াল ভ্যালু আমাদের বেজ ভ্যালুর কত গুণ, সেটা খুঁজে বের করাটাকেই বলতেছি আমরা পার ইউনিট ভ্যালু। তার মানে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা যাকে বেজ কল্পনা করতেছি তার কত গুণ, এটাই হচ্ছে আমাদের পার ইউনিট ভ্যালু। তাহলে এইটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, যে কোনো কিছুর পার ইউনিট ভ্যালু মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেজ ভ্যালু। সেটা যদি ভোল্টেজ হয় তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ বাই বেজ ভোল্টেজ, কারেন্ট হলে কারেন্টের ক্ষেত্রে, ইম্পিডেন্স হলে ইম্পিডেন্স, পাওয়ার হলে পাওয়ার। পাওয়ারটা আমি আগেই বলতেছি না, কারণ পাওয়ার নিয়ে আমাদের কিছু কনফিউশন আছে বা ভুল ধারণা আছে। সেই ভুল ধারণাটা আমাদের একটু পরবর্তীতে আলোচনা করবো, আপাতত সূত্রটা দেখেন। এবার আসি ট্রান্সফরমারের কি কি কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে, যেটা অন্য মেশিনের জন্য আমাদের আর মনে রাখা লাগে না, যেটা একমাত্র ট্রান্সফরমারের জন্যই মনে রাখতে হয়। সেটা হচ্ছে আমরা যখনই ট্রান্সফরমারের সাইড চেঞ্জ করব, ট্রান্সফরমারের যখনই সাইড চেঞ্জ করব আমাদের বেস ভ্যালু চেঞ্জ হবে। তাহলে এটা সবাই নোট করে রাখেন, আপাতত না রাখলেও সমস্যা নাই। এই ভিডিও যখন আবার রেকর্ডেড দেখবেন আপনারা, আপনাদের নিজস্ব একটা নোট খাতা রাখবেন, সেই নোট খাতায় সুন্দর করে লিখে নেবেন যে ট্রান্সফরমারের সাইড চেঞ্জ হলে বেস ভ্যালু চেঞ্জ হয়। এটা কিন্তু অন্য কোনো মেশিনে হয় না, কারণ অন্য কোনো মেশিনের এরকম দুইটা সাইড থাকে না, শুধুমাত্র ট্রান্সফরমারেরই থাকে। এটা কেন এরকম মনে রাখতে বলতেছি, তার কারণ ধরেন এই পাশে আমাদের ভোল্টেজ আছে 10 ভোল্টেজ, আর এই পাশে ভোল্টেজ আছে 100 ভোল্টেজ। কোনো একজন বলে দিছে যে বেজ ভোল্টেজ 10 ধরে নাও। তো যখন ক্যালকুলেশন করা হয় অনেকেই কি করে, যখন এই পাশে ক্যালকুলেশন করে তখন ওই 10 নিয়েই কাজ করে, কারণ এই যে প্রশ্নে বলে দিছে যে বেজ 10 ভোল্টেজ ধরে নাও। তো তারা কি করে, যখন এখানেও ক্যালকুলেশন করে তাও বেজ ভোল্টেজ 10, এখানে যখন ক্যালকুলেশন করে তাও বেজ ভোল্টেজ 10। বাট বিষয়টা কিন্তু তা না। এই যে বললাম ট্রান্সফরমারের সাইড চেঞ্জ হলে বেজ ভ্যালুও চেঞ্জ হয়। এখন বেজ ভ্যালু কিভাবে চেঞ্জ হবে, আচ্ছা বেজ ভ্যালু না লিখে আমরা বেজ আপাতত ভোল্টেজ লিখি, তাহলে জিনিসটা ভালো ক্লিয়ার হবে। তার কারণ হচ্ছে পাওয়ার সেম থাকে, কারণ পাওয়ার তো আর সাইড চেঞ্জ হলে পাওয়ার তো আর আলাদা হবে না। তাহলে বেজ ভোল্টেজ চেঞ্জ হয়, ট্রান্সফরমারের সাইড চেঞ্জ হলে বেজ ভোল্টেজ চেঞ্জ হয়। আচ্ছা বেজ ভোল্টেজ চেঞ্জ হয় কিভাবে, চেঞ্জ হয় রেশিও আকারে চেঞ্জ হয়। আমি এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। আপাতত কনসেপ্টটা মনে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখানে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। ওকে, তাহলে এখন আমরা এই ট্রান্সফরমারের জন্য ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। শুরু করি। তাহলে এইটা মনে করেন আমাদের একটা ট্রান্সফরমার দেওয়া আছে। আমি একটু অমিল ভ্যালু নেই যাতে ক্যালকুলেশনটা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো আমাকে কেউ একজন বলে দিছে লো ভোল্টেজ সাইডে বেস ধরে নাও 5 ভোল্টেজ অ্যাট এলটি সাইড। এটা আমাকে কোশ্চেনে বলা আছে, এবং বলতেছে বের করো হাই সাইডের এবং লো সাইডের পার ইউনিট ভ্যালু। তাহলে এইটাকে আপাতত আমি এই ভোল্টেজটার পার ইউনিট ভ্যালু বের করব,
এই ভোল্টেজটার পার ইউনিট ভ্যালু বের করব। তাহলে এই যে এইটা 10 ভোল্টেজ, তাহলে এর পার ইউনিট ভ্যালু কত হবে? আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখলাম, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই বেস ভ্যালু হচ্ছে 5, তার মানে কত, 2 একক হচ্ছে পার ইউনিট। এবারে এই সাইডে যাব, দেখেন যখনই আমি ট্রান্সফরমারের এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছি, এখন কিন্তু আমাকে আর পার ইউনিট হিসাবে 5 ভোল্টেজ নিলে চলবে না, আমাকে চেঞ্জ করে নিতে হবে। এবার আসি এই চেঞ্জটা কিভাবে করব। তাহলে এই চেঞ্জটা এইভাবে করব, এই যে রেশিও আছে, এই রেশিও আকারে চেঞ্জ করবো। আচ্ছা, রেশিওর গুণ করব, ভাগ করব, কি করব না করব এত কঠিন কিছু মনে রাখার দরকার নাই। সিম্পল একটা জিনিস আমি বলতেছি, সেটা খেয়াল রাখেন, গুণ ভাগ ইজিলি বুঝে যাবেন। দেখেন, আমাদের এই যে ট্রান্সফরমারটা এমন ভাবে সেট করা আছে যে এইখানে আমি যা দিচ্ছি এই পাশে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। তাহলে এই পাশে যদি ভোল্টেজটা বেড়ে যায়, তাহলে আমাদের এই পাশে যা দেব নিশ্চয় এই পাশে সেই ভোল্টেজটা কি মান বাড়বে। মান কিন্তু কমতেছে না, মান বাড়তেছে। তাহলে আমি যদি এইটার একটা রেশিও বের করে ফেলি, রেশিও মানে কত, 100/10। স্বাভাবিক কথা, ট্রান্সফরমারে দেওয়া আছে এই পাশে 10, এ পাশে 100, তার মানে 10 দিলে এটা 100 হয়ে যায়। তাহলে ভাগ করে দিলে আমরা বুঝতে পারবো যে রেশিওটা কত। খেয়াল করে দেখেন রেশিওটা কত আসছে, 10। এই 10 আসার মানে হচ্ছে এই পাশে আমি যা ভোল্টেজ দিচ্ছি এই পাশে তার 10 গুণ হয়ে যাচ্ছে। এই পাশে 10 দিলে এটা 10 10 100 হয়ে যাচ্ছে। 1 দিলে 1 গুণ 10 10 হয়ে যাবে, যদি 2 দেই তাহলে 20 হয়ে যাবে, 3 দিলে 30 হয়ে যাবে, এরকম ভাবে বাড়তেছে। তাহলে এই পাশের বেস ভোল্টেজ যদি 5 ভোল্টেজ হয়, তাহলে এই পাশের বেস ভোল্টেজ কত হবে? 50। বেস ভোল্টেজ হবে আগেরটা যা ছিল ইনটু 10। ইনটু কেন দিলাম? কিন্তু বোঝাই যাচ্ছে যে মান বাড়তেছে। আচ্ছা, যদি মান কমতো তাহলে আমি কি করে দিতাম? সিম্পলি ভাগ করে দিতাম। এই হচ্ছে সিম্পল হিসাব। গুণ নাকি ভাগ এটা মুখস্থ করার কোনো দরকার নাই, এর দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে গুণ করা লাগবে নাকি ভাগ করা লাগবে। তার মানে হচ্ছে 50 ভোল্টেজ। এই যে এই কাজটা কিন্তু আমাকে মাস্ট করে নিতে হবে। এরকম যত জায়গা আছে একটা ওয়ান লাইন, আচ্ছা, কোন একটা পাওয়ার সিস্টেমকে ইজিলি যে ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলে হচ্ছে ওয়ান লাইন ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামে যত জায়গায় ট্রান্সফরমার আছে তত জায়গায় আমাকে সাইড চেঞ্জ হলে প্রথম কাজই হচ্ছে যত জায়গা আছে তত জায়গার বেজ ভোল্টেজ আগে সিলেক্ট করে ফেলা, দেন ক্যালকুলেশন করা। তাহলে এখানকার বেজ ভোল্টেজ দেওয়া ছিল, ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। এখানকার বেজ ভোল্টেজ দেওয়া নাই, সো আমাদেরকে বের করে নিতে হলো। এখন আমরা দেখেন ভোল্টেজটা বের করতে পারবো কিভাবে, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেজ। তাহলে অ্যাকচুয়াল কত, 100, ডিভাইডেড বাই বেজ কত, 50। তাহলে কত আসে, 2 পার ইউনিট। খেয়াল করে দেখেন, কোন একটা ট্রান্সফরমারের ভোল্টেজ লো টেনশন সাইডেও যত, পার ইউনিটে আর কি, যত হাই টেনশন সাইডেও দেখেন তত। এই জন্য বলতেছি যে পার ইউনিট ভ্যালু বোথ সাইডে সেম আসে। এবার এই সেম জিনিসটা আমরা ইম্পিডেন্স অথবা হচ্ছে কারেন্ট যে কোনো কিছুর জন্য বের করতে পারি। আপাতত ইম্পিডেন্সটা বের করতেছি না, কারণ ইম্পিডেন্সের একটা রং কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা শিখবো। এজন্য আগে কারেন্ট একটু দেখি। ধরে নেন এই সেম প্রশ্নে বলে দিছে যে এই সাইডের কারেন্ট হচ্ছে কথার কথা, উম, এটা যেহেতু হাই তাহলে কারেন্ট হবে লো, মনে করেন 5 অ্যাম্পিয়ার। এটা প্রশ্নে বলা আছে। এখন আমাকে বলতেছে যে সেম বেজে, সেম বেজ বলতে ওই যে, আচ্ছা এবার একটু উল্টাটা শিখি। এবার বলে দিছে যে হাই সাইডে বেজ ধরো সমান 80 ভোল্ট। এটা আমাকে প্রশ্নে বলে দিছে যে বেস ভোল্টেজ 80 ভোল্টেজ ধরো, অথবা বেস কারেন্টও বলে দিতে পারে। এই সাইডেই কিন্তু সব হাই, হাই সাইডে বলা আছে। বেস কারেন্ট ধরো হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এই এই দুইটা জিনিস আমাকে প্রশ্নে বলে দিছে যে বেস ভোল্টেজ ধরো 80 ভোল্টেজ, বেস কারেন্ট ধরো 10 অ্যাম্পিয়ার, ধরে এই ভোল্টেজকে পার ইউনিটে প্রকাশ করো, কারেন্টকে পার ইউনিটে প্রকাশ করো। এটা হচ্ছে কোর্সে। তাহলে এই সাইডটা ক্যালকুলেশন করে ফেলি। এই সাইডে কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালু 5,
বেস ভ্যালু 10, তাহলে আমাদের কত আসতেছে? 1/2 পার ইউনিট কারেন্ট। আর ভোল্টেজ, ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু 100, বেস ভ্যালু হচ্ছে 80, এটা হচ্ছে 5/4 পার ইউনিট। ঠিক আছে, শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে 5, 4, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। এবার এই পাশে, তো এই পাশের ফার্স্ট কাজ কি? বেস ভোল্টেজ এবং কারেন্ট বের করে নেওয়া। তাহলে বেস ভোল্টেজ সমান কত হবে? এই পাশে দেখেন ভোল্টেজ হচ্ছে 10, ডিভাইডেড বাই এইটা, ইনটু কত? ওই যে বেস 80। এটা আমরা কিভাবে করতে পারি আর একটু সহজ, যাতে কম টাইমে করে ফেলা যায়। এই পাশের অ্যাকচুয়ালটা ডিভাইডেড বাই এই পাশের অ্যাকচুয়ালটা ইনটু বেস ভোল্টেজ করে দিলে বাই ডিফল্ট আমাদের এই পাশের বেস ভোল্টেজ চলে আসবে। আর যদি আমরা ওই যে রেশিও আকারে করতে চাইতাম যে 100/10, তাহলে কি করা লাগতো? এই যে 80 ভাগ, তখন ওই 10 নেওয়া লাগতো, তাহলে লো সাইড ওই লো চলে আসতো। আবার এটা করলেও হচ্ছে একই কথা। তাহলে এটা কত আসতেছে দেখেন, এটা যদি কাটি হয় 10, তার মানে এটা থাকতেছে 8 ভোল্টেজ। তার মানে এই পাশের বেস ভোল্টেজ হচ্ছে 8। তাহলে এখন অ্যাকচুয়াল হচ্ছে 10, ডিভাইডেড বাই 8, তার মানে যদি কাটাকাটি করি কত হয়? 5/4 পার ইউনিট। আর কারেন্ট কত হচ্ছে? কারেন্টের তো বেস ভ্যালু আমরা বের করে নেই নাই, তাহলে ওইটা বের করে নিতে হবে আগে। খেয়াল করেন, আমরা জানি কারেন্ট সবসময় উল্টা হয়। তার মানে লো টেনশন সাইডে কারেন্ট কিন্তু বেশি হয়, হাই টেনশন সাইডে কারেন্ট কম হয়। তো দেখেন, কারেন্টের বেস ভ্যালু এই পাশে কত হবে? আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এই পাশে কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আমাদের দেওয়া নাই, সেটা আমরা চাইলে বের করে নিতে পারি। কিভাবে? যেহেতু এখানে এই ট্রান্সফরমারের কোনো লস টস এসব কিছু মেনশন করে নাই, তাহলে আমরা বলতে পারি বোথ সাইডে সেমই থাকবে। তার মানে এই পাশে যদি 5 × 100 করি, এই পাশেও 10-এর সাথে ততই গুণ হবে, যেটা করলে যে 5 আর 100 করলে 500 হয়। তাহলে 10-এর সাথে এমন একটা মান গুণ হবে যাদের মান 500 হবে। তার মানে আমরা মান, এই পাশের অ্যাকচুয়াল কারেন্ট কত হবে? 5 × 100 ডিভাইডেড বাই 10, তাহলে 50 অ্যাম্পিয়ার। তার মানে এই পাশের কারেন্ট হবে হচ্ছে 50 অ্যাম্পিয়ার। ওকে, এবার বেজ, এখানে দেখেন কারেন্ট কি হচ্ছে, এখানকার যত আছে তার সাথে 10 গুণ হচ্ছে। এই যে 5 আছে, এটা 50 হয়ে গেছে, তার মানে কারেন্টের সাথে 10 গুণ হচ্ছে। তাহলে এখানে কারেন্ট আছে 10, তাহলে এই পাশের কারেন্টের ইয়ে কত হবে? বেজ কত হবে? বেজ, আচ্ছা এটা কারেন্টের বেজ লিখি, 10 × 10 বা 100 অ্যাম্পিয়ার। তাহলে এখন পার ইউনিট ভ্যালু কত হবে? অ্যাকচুয়াল হচ্ছে 50, বেজ হচ্ছে 100, তাহলে অ্যাকচুয়াল 50, বেজ 100, তার মানে যে হাফ পার। আমরা দেখেন এখানেও কি কারেন্ট, এখানেও যা পার ইউনিটে, এখানেও তাই, ভোল্টেজ এখানে যা এই পাশেও তাই। তার মানে আমরা বুঝতে পারতেছি ভোল্টেজ কারেন্ট ট্রান্সফরমারের বোথ সাইডে কিন্তু পার ইউনিটে সেম থাকতেছে, এটা কিন্তু আলাদা কিছু না। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আচ্ছা এবার ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ক্ষেত্রে কিছু ভুল ধারণা আছে আমাদের, সেই ভুল ধারণাটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে এখনই। এবং আমাদের যত ভুল ধারণা আছে, এই জিনিসগুলা কিন্তু আমি চাচ্ছি শুরুর দিকে করতে, কারণ এইটা আমি যখন ম্যাথের দিকে ঢুকবো, অর্থাৎ মেন ম্যাথ যখন পড়া শুরু করব, ওই সময় কিন্তু এটা বারবার আমি বলবো না। এই শুরুর ক্লাসগুলোতে আমি একদম যতবার বলা যায় ভেঙে ভেঙে বলতেছি, এগুলো অবশ্যই নোট করে রাখবেন, কারণ এই জিনিসগুলো নিয়ে কিন্তু
খুবই কনফিউশন তৈরি হয় এবং আমাদের ভুল ধারণাটাও থাকে। আচ্ছা, ইম্পিডেন্স দেখেন, আমরা এবার যেহেতু যে কোনো কিছুর কি অ্যাকচুয়াল ভ্যালু থাকে, তাহলে ইম্পিডেন্সেরও কি অ্যাকচুয়াল ভ্যালু আছে? আচ্ছা, যে কোনো একটা ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালুকে নিশ্চয়ই আমরা এইভাবে প্রকাশ করে থাকি। আচ্ছা, এসি বলতে অ্যাকচুয়াল বোঝাচ্ছে, শর্টকাটে লিখে দিলাম প্লাস জে এক্স এসি। সেটা ট্রান্সফরমারের হোক, সেই জেনারেটরের হোক, মোটরের হোক, বা এমনি একটা লাইনের হোক, একটা লাইনেরও তো একটা ইম্পিডেন্স আছে। মানে যে কোনো ইম্পিডেন্সকে আমরা চাইলে এইভাবে ভেঙে লিখতে পারি। তার একটা রেজিস্টিভ পার্ট থাকবে, একটা রিয়াক্টিভ পার্ট থাকবে। এটা মাইনাসও হতে পারে, কোনো জরুরি না। আমি আপাতত বাই ডিফল্ট প্লাস নিয়ে দেখাচ্ছি। মাইনাস হলেও যা হবে, প্লাস হলেও তাই হবে। কিন্তু বেস ভ্যালু কখনোই কমপ্লেক্স ফর্মের হয় না। বেস ভ্যালু অলওয়েজ, যেহেতু বলতেছি বেস ভ্যালু, বেস ভ্যালু সব সময় অ্যামপ্লিটিউড হয়। তাহলে এটা আমরা প্রথম কথা, যে বেস ভ্যালু সেটা কিন্তু সবার জন্য, সেটা ভোল্টেজ হোক, কারেন্ট হোক। ওইখানে কিন্তু আমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেখাইনি বলে পার্থক্যটা বুঝতে পারেন না, জাস্ট 10 ভোল্ট বলতেছি, 100 ভোল্ট বলতেছি। আমরা যখন পরে দেখবো তখন কিন্তু ভোল্টেজেরও অ্যাঙ্গেল থাকবে, কারেন্টেরও অ্যাঙ্গেল থাকবে। এই কথাটা আগের জন্য প্রযোজ্য, সবার জন্যই প্রযোজ্য। মানে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য প্রযোজ্য যে বেস ভ্যালু অলওয়েজ অ্যামপ্লিটিউড আকারে হয়। সেটা ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স, পাওয়ার, যার কথাই বলি না কেন, প্রত্যেকের জন্যই বেজ ভ্যালু অলওয়েজ অ্যামপ্লিটিউড আকারে হয়। তার মানে আমরা যখন বেজ নিব, যদি বলি 10 ওহম, তাহলে 10 ওহমই। 10 ওহমের সাথে কোনো অ্যাঙ্গেল নিব না আমরা, যে 10 অ্যাঙ্গেল 36.87, অথবা 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এরকম কোনো কিছু নিব না। অ্যামপ্লিটিউড মানে বেজ ভ্যালু মানে জাস্ট অ্যামপ্লিটিউডটা, 10 ওহম মানে 10 ওহম, 10 ভোল্টেজ মানে 10 ভোল্টেজ। ওকে, এইবার খেয়াল করে দেখেন, আমি যদি এই অ্যাকচুয়াল ভ্যালুকে পার ইউনিটে প্রকাশ করি, জেড পার ইউনিট, তাহলে এটা সমান কি হবে? জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস। কনসেপ্ট যা শিখছি তাই, যে কোনো কিছুর পার ইউনিট সমান কত? অ্যাকচুয়াল বাই বেস। আচ্ছা, এইটা বাদ দেন, নর্মালি যদি আমি বলি জেড অ্যাকচুয়ালকে যদি আমরা এরকম ভেঙে লিখি, সেম লজিকে জেড পার ইউনিটকে যদি ভেঙে লিখি, তাহলে কিভাবে লেখা যাবে? এইসব জিনিস বাদ দেন, জাস্ট নর্মালি একটা ইম্পিডেন্সের কনসেপ্টে যদি বলি, তাহলে জেড পার ইউনিটকে ভেঙে লিখলে কিভাবে লেখা যাবে? কে বলতে পারবেন? আর এসি ডিভাইড, আর এসি ডিভাইড বাই জেড বেস প্লাস এক্স না এসি না না, ডিভাইড আমি বাই জেড বেস। সূত্র জানতে চাই না, সূত্র জানতে চাই, এই জন্য তো বললাম যে এগুলো ভুলে যান। এটা ভুলে যান, এইটাকে আমি রিপ্রেজেন্ট করাইছি না, সেইভাবে জি ভাই। বলেন যে জেড পার ইউনিটকে যদি আমি সিম্পলি আর রিপ্রেজেন্ট করতে চাই। আর আর এসি প্লাস জে এক্স এসি ডিভাইড বাই জেড বেস। এসি তো অ্যাকচুয়াল, এর জন্য যদি অ্যাকচুয়াল লেখেন তাহলে কিভাবে হইলো? আর পার এটা ইউনিট প্লাস আচ্ছা, যে এক্স পার ইউনিট। আচ্ছা, পাওয়ার রাইট, এক্স পার ইউনিট হ্যাঁ রাইট, আর পার ইউনিট প্লাস প্লাস জে এক্স মাইনাস পার ইউনিট। যে এক্সপার্ট। ওই প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, জানো আমি দুই জায়গায় দিয়ে দিলাম। মানে আমি বলতে চাচ্ছি, দুনিয়ার যে কোনো একটা জেড পার ইউনিটকে আমরা চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু দুনিয়ার যে কোনো একটা জেড অ্যাকচুয়ালকে এইভাবে রিপ্রেজেন্ট করানো যায়, জেড 1 সমান নিশ্চয় R1 + JX1 লেখা যায়, জেড 2 সমান R2 + JX2 লেখা যায়, প্লাস মাইনাস যাই হোক না কেন, তাহলে নিশ্চয়ই এটা লেখা যায়। তো এর নাম জেড পার ইউনিট, কোনো সন্দেহ নাই। আবার এইটাও তো জেড পার ইউনিট, তাই না? কারণ জেড পার ইউনিটের সূত্রই তো এটা। তাহলে আমি বলতে পারি যে জেড পার ইউনিটের রাইট হ্যান্ড সাইডে যা পাবো আর এইটার রাইট হ্যান্ড সাইডে যা পাবো, এরা অবশ্যই ইকুয়াল। তার মানে আমি যদি এখান থেকে একটা জিনিস বের করি, তাদের সাথে এইটা আর এইটার আমরা তুলনা করতে পারবো। সেটাই এখন আমরা করব, এন্ড যেই ভুল ধারণাটা আছে সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এই পাশে তো বের হয়ে আছে, এটাকে আর ভাঙানোর কিছু নাই। তবে এইটাকে ভাঙানো যায়। আচ্ছা, এইটাকে ভাঙালে কি হবে? জেড অ্যাকচুয়াল, এটাকে যদি ভাঙাই তাহলে কত হচ্ছে? R AC প্লাস মাইনাস জেড XAC। আর জেড বেস, আমি বারবার বলতেছি জেড বেস কিন্তু একটা ভ্যালু।
বা অ্যামপ্লিচিউড, ঝামেলা যাতে না লাগে আমি জাস্ট এই পাশে একটা আপাতত একটা মডুলাস দিয়ে রাখলাম যাতে কনফিউশন তৈরি না হয়। এবার খেয়াল করেন তো, এরকম যদি থাকে, যেহেতু এটা একটা ভ্যালু বা সংখ্যা, এর সাথে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নাই, কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি আমরা সবাই জানি যে এরকম যদি থাকে, একটা কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি বলে এদেরকে আমরা বন্টন করে দিতে পারি। কিভাবে বন্টন করতে পারি? আর এসি বাই জেড, আচ্ছা জেড বি লিখে দিলাম শর্টকাটে, এত বারবার বেজ লিখতে পারতেছি না, প্লাস এত এক্স এসি বাই জেড বি। ঠিক আছে? খেয়াল করেন তো, এটাও যা এটাও তাই না? কমপ্লেক্স নাম্বারের আরেকটা প্রপার্টি আছে যেটা আমরা সব ওই ইন্টারমিডিয়েটে শিখে আসছি, অথবা পরবর্তীতে হয়তো যার যেই ক্লাস ছিল সেখানে শিখছেন। যদি সেম কমপ্লেক্স নাম্বার হয়, এখানে এটাও যা এটাও তাই, তার মানে বোঝাতে চাচ্ছি এইটা আর এইটা ইকুয়াল। কমপ্লেক্স নাম্বারের দুইটা নাম্বার যদি ইকুয়াল হয়, তাহলে অবশ্যই এদের রিয়েল পার্টের সমান, ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্টের সমান। তাহলে আমরা দুইটা ইকুয়েশনকে তুলনা করে বলতে পারি আর পার ইউনিট সমান আর এসি বাই জেড বি, এক্স পার ইউনিট সমান এক্স এসি বাই জেড। পার্থক্যটা কি বুঝতে পারছেন? জি ভোল্টেজ ভাইয়া। কারেন্টের, হ্যাঁ, পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কোন মানে পাওয়ার সিস্টেমের কোন ইম্পিডেন্সের ক্ষেত্রে আর বেজ অথবা এক্স বেজ বলে কোনো কিছু নাই। অনেকে এটা ভুল ধারণা যে আমাদের কোনো একটা প্রশ্নে হয়তো জেড বেজ দেওয়া আছে আর লোডের ধরেন কথার কথা পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, তাহলে তারা কি ভাবে যে জেড কে আমরা কি করে নেবো, যেহেতু জেড বেজ, তাহলে ওর আবার আর বেস বের করে নেব, এক্স বেস বের করে নেব, দেন আর পার ইউনিট কে আর বেস দ্বারা ভাগ করে দেব, এক্স পার ইউনিট, সরি মানে অ্যাকচুয়াল কে আর কি, আর অ্যাকচুয়াল কে আর বেস দ্বারা ভাগ করে দেব, এক্স অ্যাকচুয়াল কে এক্স বেস দ্বারা ভাগ করে দেব। বাট আর বেস এক্স বেস বলে কিচ্ছু নাই, ইম্পিডেন্সের ক্ষেত্রে অলওয়েজ জেড বেস। অর্থাৎ আমি আর পার ইউনিট বের করি তাও আমাকে জেড বেস দ্বারা ভাগ করতে হবে, এক্স পার ইউনিট বের করি তাও আমাকে জেড বেস দ্বারা ভাগ করতে হবে। কখনোই এরকম করা যাবে না যে আর পার ইউনিট সমান আর এসি বাই আর বি, এক্স পার ইউনিট সমান এক্স এসি বাই এক্স বি, এই দুইটা করা যাবে না। এটা কি ক্লিয়ার? আচ্ছা ভাই, আমাকে যদি ইম্পিডেন্সের মানটা হবে অ্যাঙ্গেল আকারে, তখন আমি কি ওটার পোলার ফর্মে মানটা বের করবো আর ওর অ্যাকচুয়াল মানটা আমি নিয়ে কি ভাগ বললাম? করে দিব? আমি কি বলছি শুরুতেই? এই যে এখানে নোট করালাম কি, না বেস, যে বেস অ্যাম্পলিটিউড ভ্যালু লিখলাম। অলওয়েজ অ্যামপ্লিচিউড আকারে হয়। তো বেস যদি অলওয়েজ অ্যামপ্লিচিউড আকারে হয়, কেউ আপনাকে অ্যাঙ্গেল সহ দিতে পারবে? পোলার ফর্মে দিবে। পোলার পোলার ফর্ম কেন আসতেছে কথা? যে একটা রিয়েল তাকে আবার পোলার ফর্ম আর কার্টেসীয় ফর্ম কেন আসবে এখানে? ও তো জাস্ট অ্যামপ্লিচিউড, ওকে জাস্ট অ্যামপ্লিচিউড আকারেই আমাকে দিবে। কখনোই অ্যাঙ্গেল বলেন, যে ফরম্যাট বলেন, কোনো ফরম্যাটে থাকবে না। বেস ভ্যালু অলওয়েজ মান দেওয়া থাকবে যে এত ওহম, অথবা আপনাকে ধরা লাগতেছে, তখন আপনি জাস্ট মান ধরবেন। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। কোনো স্যার বা কোনো বই কেউ বলবে না যে জেড বেস সমান এত ধরে নাও, এটা কেউ বলবে না। কথা বুঝতে পারছেন? তো এটা যদি কেউ না বলে, তাহলে কি এইটার প্রশ্ন আসতেছে আপনি যেটা জিজ্ঞেস করতেছেন যে 5 + j 8 থাকলে এটাকে হচ্ছে এরকম বানাই নেব? তাহলে যে জিনিসের এক্সিস্টেন্সই নাই, তো সেইটার কোশ্চেন করার কি কোনো মানে আছে? কথা কি বুঝতে পারছেন? মানে আপনার জি প্রশ্ন ভাইয়া, হচ্ছে বুঝছি। এইটা করে নিব কিনা, তো এই এই প্রথম লাইনই তো নাই, তো প্রথম লাইন যদি না থাকে দ্বিতীয় লাইন কোত্থেকে আসবে? ক্লিয়ার?
না বুঝছি, কারণ ট্রান্সফরমার অনেকগুলো মেথড হবে, আমার ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্স একসাথে দেওয়া থাকে, এই জন্য বুঝলাম সেটা আমি তো জিনিসটা। অ্যাকচুয়াল, সেটা অ্যাকচুয়াল দেওয়া থাকে, বেজ কখনোই অ্যাকচুয়াল যে মেথড দেওয়া থাকে। ফরম্যাট বা অ্যাঙ্গেল ফরম্যাট দেওয়া থাকবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেওয়া থাকবে না এটা 100% শিওর, কিন্তু আপনি আবার জোর করে বানাই ফেলতে যায়েন না। কথা বুঝতে পারছেন? এরকম অনেকের ধারণা আছে এই আর পার ইউনিট যেহেতু করা লাগবে, সে ওই জেড কে কি করে, পুরো কোশ্চেনের ভিতরে একটাই পাওয়ার ফ্যাক্টর আছে লোডের, ওই লোড থেকে বানায়, কারণ একটা একটা অ্যাঙ্গেল পাইলেই হচ্ছে তার, কনসেপ্ট দরকার নাই, একটা অ্যাঙ্গেল আছে যেহেতু জেড কে ভাঙাই ফেলা যাবে। ওই হয়তো পাওয়ার ফ্যাক্টর 0.8 দেওয়া আছে, 10 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8 করলে কিন্তু একটা আর একটা এক্স চলে আসতেছে, দেন এটা ফেলাই দিচ্ছে। বাট এটা করা যাবে না, আমাদেরকে অলওয়েজ এটা করতে হবে। আচ্ছা, কনসেপ্টটা আমার মনে হয় সবাই ক্লিয়ার। তাহলে আমরা এই টাইপের একটা, এই আমি শর্টকাট জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব। ওই যে যে ট্রান্সফরমার নিয়ে আমরা আলোচনা করতেছি, ধরেন ওইটাই আমাদের দেওয়া আছে। ধরলাম এখানে একটা লোড দেওয়া আছে, আমি ট্রান্সফরমারের ইম্পিডেন্স আপাতত দেখাচ্ছি না, মানে আপাতত আমি একটু আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে আলোচনা করতেছি যে এদের কোনো লস টস কিছু নাই। ধরেন একটা লোড দেওয়া আছে জেড এল, একটা লোড। এই লোড ধরেন এইভাবে দেওয়া যে 8 + j8। আচ্ছা, একটু সুন্দর মান নেই, 8 + j8 করলে কত আসে দেখি। 8 8, আচ্ছা, আমার মনে হয় 3 × 9 4 4 16 5 3 + 4i তো হয়তো আসতে পারে কিছু একটা। আচ্ছা, 5 53.1। আচ্ছা যাই হোক, 3 + 4i টাইপ কিছু একটা থাক। 3 + 4i 53.13 টাইপের একটা অ্যাঙ্গেল আসতেছে। 3 + j4, অথবা দেওয়া আছে যে 5 ∠53.13 ও হবে, যে কোনো একটা ফরম্যাট দেওয়া আছে। ভোল্টেজ ধরেন কথার কথা এই পাশে 100 ভোল্টেজই আছে, এই পাশে 10 ভোল্টেজ আছে। প্রশ্ন হচ্ছে এই পাশে এই ইম্পিডেন্সের ইফেক্ট কি হবে, অ্যাকচুয়াল ইফেক্ট কত হবে, আর হচ্ছে পার ইউনিট কত হবে। তো পার ইউনিট বের করতে চাইলেই আমাকে একটা বেস দেওয়া লাগবে। তো প্রশ্নে ধরেন আপনাকে বলে দিল এটা লো সাইড, এটা হাই সাইড, প্রশ্নে আপনাকে বলে দিল যে এই পাশে বেজ নাও 5 ভোল্টেজ। আচ্ছা, আমরা একটু বড় মান নেই, 20 ভোল্টেজ। কারেন্ট আপাতত দরকার নাই, বাদ দিয়ে আমরা ইম্পিডেন্সের দিকে ফোকাস দিই। আর জেড বেজ বের করতে বলতেছে এই পাশে, ধরেন কথার কথা এক ওহম, এটা দেওয়া আছে। এখন আমাকে বলতেছে যে এই পাশে অ্যাকচুয়াল ইম্পিডেন্স বের করো, পার ইউনিট ইম্পিডেন্স বের করো। এই পাশে অ্যাকচুয়াল দেওয়া আছে, পার ইউনিট বের করো। তাহলে আমরা এই পাশের জন্য বের করি। এই সার্কিটের রেশিও দেখেন কত, 100/10 বা 10। তাহলে এই পাশে আমাদের যেই অ্যাকচুয়াল লোড, সেটা কি জেড এল প্রাইম হবে। সেটা কত হবে দেখেন, লো সাইডে ইম্পিডেন্স সবসময় কমে যায়। তাহলে কমে গেলে, এবং ইম্পিডেন্স কিন্তু স্কোয়ার আকারে চেঞ্জ হয়, মানে বেশি যখন দেব তখনও সেটা স্কোয়ার আকারে হবে, কম যখন হবে তখন স্কোয়ার আকারে হবে। এটা কিন্তু ট্রান্সফরমারের যখন মেশিন করছেন সবাই দেখে আসছেন, ওইটা আমি আর আলোচনা এখানে করতেছি না ডিপ। তার মানে এইখানে মান যেহেতু কমবে, তাহলে এইটার স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তার মানে বিষয়টা হবে ZL/রেশিওর স্কোয়ার। তার মানে এটা কত আসতেছে, 5 ∠53.13 ÷ 100 করলে কত আসে।
আচ্ছা, আমি সংখ্যা দ্বারা লিখি। 4i ভাগ 100, তাহলে 0.03.04। তাহলে এটা আসতেছে 0.03 প্লাস যে 0.04 ওহম। তাহলে এটা অ্যাকচুয়াল। তাহলে পার ইউনিট কত হবে? ওইটাই হবে। অ্যাকচুয়াল। আচ্ছা, এটা আমরা করব না, আমরা এমন মান দেই যাতে অন্তত চেঞ্জ হয়। তাহলে এটা 0.5 ওহম দিয়ে দিলাম, ঠিক আছে। 0.04 ডিভাইডেড বাই 0.5, দেখেন আমি কিন্তু জাস্ট 0.5 দ্বারাই ভাগ করে দিলাম। তাহলে কত আসতেছে? ভাগ 0.5 সমান এত। তাহলে 0.06, 0.08, 0.06, 0.08, এটা কিন্তু পার ইউনিট হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা মূল বিষয়, এইটা হচ্ছে আমাদের কিন্তু আর পার ইউনিট, আর এইটা হচ্ছে এক্স পার ইউনিট। এবার আমি যদি আলাদাভাবে বের করতাম আর পার ইউনিট, তাহলে কিন্তু এইটাকে ডিরেক্ট আমরা জেড বেস দ্বারা ভাগ করতাম, যদিও এখানে সেটাই হচ্ছে ক্যালকুলেটরে, ওইটা বাই ডিফল্ট হচ্ছে। বাট সেটা করতাম কি, 0.03 ডিভাইডেড বাই 0.5। এই 0.5 কে আবার এই অ্যাঙ্গেল দিয়ে আমরা কোনো কিছু করতাম না, জাস্ট 0.5 দ্বারা ভাগ করে দিতাম, 0.06 চলে আসতো। এক্স পার ইউনিটকে এরকম যদি করতাম, অ্যাকচুয়ালটা নিতাম, জেড বেস দ্বারাই ভাগ করে দিতাম, চলে আসতো হচ্ছে 0.08। তাহলে এই হচ্ছে আমার আর পার ইউনিট, এক্স পার ইউনিট। আর এই পাশে দেখেন অ্যাকচুয়ালটাও দেওয়া আছে, বেসটা দেওয়া নাই, বেসটা বের করা লাগবে, দেন পার ইউনিট বের করা লাগবে। তাহলে এইটা আপনাদের কাজ দিলাম, সেটা কত? এই পাশে পার ইউনিট বের করবেন, এবং অ্যান্সারও আমাদের সবার জানা যে পার ইউনিট এতই আসবে। তার কারণ আমরা অলরেডি শিখে ফেলছি, ট্রান্সফরমারের যেই সাইডেই আমরা যাই না কেন, প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স, পাওয়ার যাই বলি না কেন, প্রত্যেকের পার ইউনিট ভ্যালু বোথ সাইডে সেম আসবে। তাহলে এই পাশে যেহেতু পার ইউনিট ভ্যালু এত আসছে, তাহলে এই পাশেও পার ইউনিট ভ্যালু সেম আসবে। তাহলে স্টেপটা কি? প্রথমে বেসকে এই পাশে বের করে নিতে হবে, দেন আমাদের হচ্ছে পার ইউনিট ভ্যালু বের করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ারের ক্ষেত্রেও সেম কনসেপ্ট। এখানেও আমাদের কিছু ভুল ধারণা আছে, বিশেষ করে যখন ট্রান্সফরমারের কপার লসের কনসেপ্ট দেওয়া থাকে, অনেকে এই জিনিসটা একটু ভুলাই ফেলে। কারণ দেখবেন যে আপনারা যখন মেশিনের ম্যাথ করে আসছেন, তখন অনেক জায়গায় কিন্তু কোশ্চেনে কিন্তু এরকম বলা থাকে যে ট্রান্সফরমার হ্যাজ পার্সেন্টেজ রেজিস্ট্যান্স অফ 1%, অথবা পার ইউনিট আকারে হয়তো দেওয়া আছে যে 0.01 পার ইউনিট, অথবা 0.1 পার ইউনিট, মানে এক কথায় যেরকম ভাবে থাকে আর কি। তো অনেকেই এটা বুঝে না যে যখন আমি, ওইটা কপার লস, কপার লসের একক কি, ওয়াট অথবা কিলোওয়াট। ওইটা যখন আমি বের করব, তখন আমি কোনটা দ্বারা গুণ করব? আহ পাওয়ার দ্বারা গুণ করব, নাকি মানে এক কথায় ওয়াট দ্বারা গুণ করব, নাকি ভিএ দ্বারা গুণ করব? এটা কিন্তু অনেকেরই কনফিউশন হয়, মাঝে মাঝে আমাকে কোশ্চেন করে। তো সেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ, কিছু কিছু মানুষের এই কনফিউশনটা আছে, যে কিভাবে আসলে আমি কপার লসটা বের করব যখন ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স পার্সেন্ট আকারে দেওয়া আছে অথবা পার ইউনিট আকারে দেওয়া আছে। তাহলে শর্টকাট করি, যে কোনো একটা কমপ্লেক্স পাওয়ার, অর্থাৎ অ্যাকচুয়াল কমপ্লেক্স পাওয়ার যদি থাকে, তাদেরকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। তার মানে যে কোনো একটা পার ইউনিট যদি থাকে কমপ্লেক্সের, তাকে আমরা এইভাবে লিখতে পারি। সিম্পল হিসাব। সেম বেস ভ্যালু সবসময় অ্যামপ্লিটিউড হয়। তার মানে আমি যদি এস ভাই বি এটা পি নে, পার ইউনিট হবে না? মানে পি পার ইউনিট আর কিউ পার ইউনিট।
এটা হচ্ছে পি দুইটা পার। অ্যাড হয়ে গেছে। সেম ভাবে বলতেছি, এস বেস যেটা নিব আমরা, সেটা মান নির্দেশ করবে, অ্যাঙ্গেল বা যে ফরম্যাট না, জাস্ট এটা একটা মান নির্দেশ করবে। আমি বারবার মডুলাস না দিলেও এস বি দ্বারা আমরা ওইটাই বুঝবো। মডুলাস না দিলেও চলবে, আমি আর দিচ্ছি না আপাতত। বাট যে কোনো কিছুর পার ইউনিটকে আবার এইভাবে লেখে, অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। তাহলে আমরা এটাকে লিখতে পারি পিএসসি প্লাস মাইনাস জে কিউএসসি ডিভাইডেড বাই এসবি। সেম কমপ্লেক্স পাওয়ারের কনসেপ্ট। এটা রিয়েল পাওয়ারকে আমরা আলাদাভাবে বন্টন করে দিতে পারি, মানে রিয়েল পার্টকে, নট রিয়েল পাওয়ার, রিয়েল পার্ট। পিএসসি বাই এসবি প্লাস মাইনাস জে কিউএসসি বাই এসবি। এবার এইটাও যা কথা এইটাও তাই কথা। তাহলে দুইটা যদি আমি তুলনা করি, তাহলে ইজিলি লিখতে পারি যে পি পার ইউনিট সমান, এই যে এইটা সমান কি, এইটা হবে পি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই এস বি, কিউ পার ইউনিট সমান কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই এস বি। তার মানে কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে বা নর্মালি পাওয়ারের ক্ষেত্রে বেজ সবসময় এস বি এর হয়, পি বেজ কিউ বেজ বলে কোনো কিছু নাই। ক্লিয়ার? তখন আমরা যদি আহ মেলানোর জন্য যে পি পার ইউনিট সমান পি এর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই পি এর বেস ভ্যালু, অথবা কিউ পার ইউনিট সমান কিউ এর অ্যাকচুয়াল ভ্যালু বাই কিউ এর বেস ভ্যালু, এরকম করতে চাই, সেটা আসলে ভুল হয়ে যাবে। আমাদেরকে বেস ভ্যালু হিসাবে সবসময় এস বেস ইউজ করতে হবে। তাহলে এখন কি বুঝতে পারছেন যে কেন যখন ট্রান্সফরমারের আহ দেওয়া থাকে যে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স হচ্ছে 1%, এবং আমরা কি করি, এবং ধরেন ট্রান্সফরমার বলা আছে যে 50 কেভিএ, আচ্ছা এটা আমি পরে লিখি, এটা আলাদা থাক, এইখানে লিখি। একটা ট্রান্সফরমারের কি দেওয়া আছে, 50 কেভিএ, 200/2000 ভোল্ট ট্রান্সফরমার, কত, পার্সেন্টেজ রেজিস্ট্যান্স হচ্ছে 1%, তার কপার লস কত, এটাই তো বের করা লাগে, ও সব প্রশ্নে এটাই কিন্তু আমাদের লাগে। তাহলে কি রেটেড, অবশ্যই কি, যে কোনো ট্রান্সফরমারের পার্সেন্টেজ ভ্যালু সবসময় মনে রাখতে হবে, যে কোনো ট্রান্সফরমারের পার্সেন্টেজ ভ্যালু নিজ বেজ হিসাবে দেওয়া থাকে। নিজ বেজ মানে বেজ ভোল্টেজকে এইটা অথবা এইটা, যে সাইডের যেটা হোক না কেন, আর পাওয়ারকে এইটা ধরে দেওয়া থাকে। তার মানে এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, এটা পার্সেন্টেজ রেজিস্ট্যান্স। আর আমরা জানি পার্সেন্টেজ রেজিস্ট্যান্স যা কথা, পার্সেন্টেজ কপার লসও তাই কথা। কারণ রেজিস্ট্যান্সের কারণেই যেহেতু কপার লসটা হয়, রেজিস্ট্যান্স যত পার্সেন্ট হয় কপার লসও তার অনুপাতেই আমরা পাবো। সেম পার্সেন্ট আকারে সেম ভ্যালু, পার ইউনিট আকারে সেম ভ্যালু। তাহলে যখন আমরা এই ট্রান্সফরমারের কপার লস বের করব, যদিও এটা কপার লস ওয়াট, বাট যখন গুণ করতে হবে তখন কাকে দ্বারা গুণ করতে হবে, কেভিএ দ্বারা গুণ করতে হবে। তার কারণ আমরা কিছুক্ষণ আগেই শিখলাম, যখনই আমাদের পার ইউনিট ভ্যালুর হিসাব করতে হয়, বেজ সবসময় এস এর হয়, পি এর বেজ বলে কিছু নাই। তাহলে এখানে বাই ডিফল্ট এস বি হবে 50 কেভিএ। তাহলে কপার লস কত হবে? আচ্ছা, আমরা বারবারই একটা জিনিস খেয়াল করতেছি যে পার ইউনিট মানে অ্যাকচুয়াল বাই বেজ। তাহলে কোনো কিছুর অ্যাকচুয়াল ভ্যালু যদি খুঁজে বের করতে চাই, তাহলে কি করা লাগবে, বেজ কে পার ইউনিট দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে বেজ হচ্ছে 50, পার ইউনিট এত, মানে এটাকে পার্সেন্ট করলে যা আসে। তাহলে কপার লস কত হবে, বেজ গুণ পার ইউনিট, এত যেহেতু কেভিএ দ্বারা গুণ করতেছি, এটা কিলোওয়াট হবে, অথবা যদি মনে করেন যে আমরা ওয়াট বানাবো, তাহলে 1000 দ্বারা গুণ করে দিলেই চলতেছে। 2020 থাকে 500 ওয়াট। এটা হবে ওই ট্রান্সফরমারের কপার লস। এটা কি ক্লিয়ার?
জি ভাইয়া। ওকে, তাহলে ওভারঅল প্রত্যেকটা জায়গায় আমি যে কয়টা পয়েন্ট মার্ক করে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, ভাইয়া আমি হচ্ছে এই পার্সেন্টেজ হারটাকে যদি আমি জেড বেস দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা বের হবে না? পার্সেন্টেজ, এই হ্যাঁ হ্যাঁ আরটাকে হ্যাঁ, যদি রাইট আমি রাইট জেড রাইট। বেস দিয়ে ভাগ তাহলে করি। আমরা অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স পাবো, হ্যাঁ। যদি আমাদের জেড বেস দেওয়া থাকতো, অথবা জেড বেস আমরা চাইলে বের করেও ফেলতে পারি, দিলে আমরা পার্সেন্টেজ রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারবো এই ট্রান্সফরমারের জন্য। আমি আজকে জাস্ট একটু আইডিয়া দিয়ে যাচ্ছি, মূল ক্যালকুলেশন তো আমরা যখন করব তখন ক্যালকুলেশন করবো। যদিও ট্রান্সফরমারের এই সব কিছু হয়তো বেশি আলোচনা আসবে না, তার কারণ ওইসব আলোচনা বেশিরভাগই মেশিন কোর্সে আছে। অর্থাৎ আপনি এই যে R01, R02, অথবা X01, X02, R0, X0, এইসব ক্যালকুলেশন গুলো আমরা মেশিন কোর্সে আসলে দেখে আসছি, অথবা আপনারা করছেন। পাওয়ার সিস্টেমে দেখা যাবে যে এমনিতেই এত আলোচনার জায়গা, এর ভিতরে যদি আমরা ট্রান্সফরমারকে ফুল ধরে নেই, তাহলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। এই কারণে যত পাওয়ার সিস্টেমের ম্যাথ আছে, প্রত্যেকটা জায়গায় দেখা যায় বেশিরভাগ জায়গায় পুরো সিস্টেমটাকে একটু ইজি করে ফেলা হয়। মানে এক্সাইটেশন ব্রাঞ্চকে টোটালি ইগনোর করে ফেলা হয়, রেজিস্ট্যান্সকে টোটালি ইগনোর করে ফেলা হয়, পুরো ট্রান্সফরমারকে জাস্ট একটা রিঅ্যাক্ট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যেটা আমরা মেশিন কোর্সে কিন্তু একটু বড় দেখছিলাম, সেটা পাওয়ার সিস্টেমে এসে একটু সহজ হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, কারণ এই যে হিসাব যাতে সহজ হয়। আপাতত এই কনসেপ্ট মোটামুটি আমাদের রাখলেই চলতেছে। তাহলে এটা পার্সেন্টেজ রেজিস্ট্যান্স থেকে আমরা যখন করব জেড বেস দ্বারা গুণ করব, যখন আবার এক্স বের করা লাগবে তখনও জেড বেস দ্বারা গুণ করে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাবো, যেটাকে আমরা ওই যে জেড বেস যদি লো সাইডের হয়, প্রাইমারি সাইডের হয়, তাহলে বের হবে R01। যদি সেকেন্ডারি সাইডের হয় তাহলে R02 বের হবে। ওই কনসেপ্টটা মোটামুটি আপনাদের আইডিয়া আছে। তাহলে আমি আরেকবার একটু শর্টকাটে বলি। নাম্বার ওয়ান, ট্রান্সফরমারের সাইড চেঞ্জ হলে বেজ ভোল্টেজ চেঞ্জ হয়, বেজ কারেন্ট চেঞ্জ হয়। তবে আমাদের বেজ কারেন্ট কনসেপ্টটা খুব বেশি কাজে লাগবে না, এই জন্য বেজ কারেন্ট নিয়ে আমি অত বেশি বলতেছি না। আপাতত মনে রাখেন বেজ ভোল্টেজ চেঞ্জ হয়, এতটুকু মনে রাখলেই চলবে। তবে বেজ এমভিএ চেঞ্জ হয় না। তাহলে বেজ ভোল্টেজ চেঞ্জ হবে, কিন্তু বেজ এমভিএ চেঞ্জ হবে না। আচ্ছা, যেখানে লিখছি সেখানে আমি একটু এই জিনিসটা লিখে দিই। কোথায় লিখছিলাম? সাইড চেঞ্জ হলে বেজ ভোল্টেজ চেঞ্জ হয়, এমভিএ বলি কেভিএ বলি ভিএ বলি একই কথা, চেঞ্জ হয় না। তার মানে যদি 100 MVA বেজ ধরতে বলে, যে কোনো জায়গায় যাব না কেন 100 MVA থাকবে, কিন্তু ভোল্টেজ জায়গায় জায়গায় চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফরমারের সাইড হিসাবে। নাম্বার টু, আর বেজ এক্স বেজ বলে কিছু নাই, সব জেড বেজ। পি বেজ কিউ বেজ বলে কিছু নাই, সব এস বেজ। এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আই থিঙ্ক পার ইউনিটের যে কনসেপ্ট গুলো আমাদের জানার দরকার, প্রত্যেকটা কনসেপ্ট আমি আইডিয়া দিয়ে ফেলছি। এখন জাস্ট আমরা এই জিনিসটা একটু ক্যালকুলেশন করবো। আচ্ছা, আইডিয়া দিছি আমি, কিন্তু এখন পর্যন্ত সবই সিঙ্গেল ফেজ নিয়ে কথাবার্তা বলছি, থ্রি ফেজ নিয়ে বলি নাই, যেহেতু আমাদের পাওয়ার সিস্টেমে আলোচনা আবার বেশি থ্রি ফেজের হবে। সো থ্রি ফেজটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। দিয়ে আমরা হচ্ছে একটা দু একটা এক্সাম্পল দেখে আমাদের আজকের ক্লাস আপাতত শেষ করবো। আচ্ছা, থ্রি ফেজ শুরু করো। থ্রি ফেজ মানে আমরা বুঝতে পারতেছি এখানে ওয়াই থাকতে পারে, জেড ডেল্টা থাকতে পারে। তাহলে আমরা দুইটাকে ভাগ ভাগ করে দিই। এক সাইডে মনে করেন ওয়াই আছে, এক সাইডে মনে করেন ডেল্টা আছে। ট্রান্সফরমারের একটা প্রবলেম কি, যে ট্রান্সফরমারের বাই ডিফল্ট যে ভ্যালু গুলো দেওয়া থাকে, কিছু বলে নাই, জাস্ট দিয়ে দিছে অ্যাজ ইট ইজ দেওয়া আছে, বা রেটেড ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলো বাই ডিফল্ট লাইন কোয়ান্টিটির হয়। সেটা ভোল্টেজ হোক, কারেন্ট হোক, যাই হোক। ইম্পিডেন্স তো লাইন বলে কিছু নাই, ইম্পিডেন্স মানে আসলে পার ফেজ হয়। ওইটার লাইন ফেজ এরকম মনে রাখার দরকার নাই, ইম্পিডেন্স মানে পার ফেজ। আচ্ছা, যেটা বলছিলাম যে ভোল্টেজ কারেন্ট এরা বাই ডিফল্ট লাইন আকারে থাকে। এজন্য আমরা যখন সূত্র শিখি, সেই সূত্রটাও আমাদেরকে লাইন আকারে শিখতে হয়, কারণ ওই যে দেওয়া আছে। তো ক্যালকুলেশন ওইভাবে আমরা করি। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে আমি ফেজ আকারে করব, তাহলে তো সব থেকে ভালো, কারণ ফেজ আকারে বানাই নিলে আপনার আলাদা আলাদা আর মনে রাখার দরকার নাই। কিন্তু লাইন আকারে যদি করতে চান, তাহলে এইটার জন্য আলাদা সূত্র হবে, এইটার জন্য আলাদা সূত্র হবে। কিন্তু ফেজ আকারে যদি মনে করতে চান, তাহলে দুই ক্ষেত্রে একই সূত্র, ওইটা আর কিন্তু আলাদা কোনো কিছু নাই, ঝামেলা কম।
বাট লাইন যেহেতু বেশিরভাগ জায়গায় থাকে, আমরা লাইন দিয়ে সূত্রটা শেখার ট্রাই করব। দেখেন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা এমনি পি এর সূত্র শিখছিলাম না, ওই সেই সার্কিট যখন শিখছিলাম যে পি সমান ভি স্কোয়ার বাই আর, সিম্পল সূত্র। সেই বাল্বের ম্যাথ থেকে অথবা এই টাইপের জিনিস থেকে আমরা এই সূত্র টাইপ গুলা দেখে আসছে, 9 10 থেকে শুরু হয়েছে। তো এখন যেহেতু আমাদের রিয়েল পাওয়ার যেমন কাজে লাগতেছে, কমপ্লেক্স পাওয়ারের অ্যাপারেন্ট পাওয়ারটা বেশি কাজে লাগে, এস যেটাকে বলতেছে। তার মানে যে কোনো কিছুর ক্ষেত্রে যে এস, এস এর যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেই ভ্যালুটাকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই জেড আকারে। এই ভি বলতে কিন্তু আসলে ভ্যালু বোঝাচ্ছে, মান, অ্যাম্পলিটিউড। ভি স্কোয়ার বাই জেড, তার মানে যে কোনো কিছুর অ্যাপারেন্ট পাওয়ার সমান ভি স্কোয়ার বাই জেড বোঝায়। আর যদি এমনি কমপ্লেক্স পাওয়ার হয়, কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে ভ্যালুটা কত হয়? ভি স্কোয়ার বাই জেড এর কনজুগেট। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুর সূত্র। তার মানে আমরা যে জেড বেজ বলতেছি, ভি বেজ, আই বেজ, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সম্পর্ক আছে। কেমন একটু দেখেন, এটা একটু দেখে নি, দেন আমরা থ্রি ফেজে যাই। যেমন এস সমান ভিআই কনজুগেট। আমি আপাতত মানের দিকে যাই, তাহলে এস সমান আমরা কত লিখতে পারি? ভিআই। তার মানে আমরা যদি বলি এস বেজ, তাহলে আমরা লিখতে পারি ভিবিআইবি। আবার জেড বেজ, জেড সমান ভি বাই আই, ভি বেজ বাই আই বেজ লেখা যায়। জেড সমান ভি বাই আই, তাহলে আই সমান কত লেখা যায়? বা আই বেস সমান কত লেখা যায়? ওই যে বললাম যে আমাদের আই বেস জিনিসটাকে আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করব, কারণ বেশিরভাগ জায়গায় ইম্পিডেন্স, তারপরে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা বেশি থাকে। এই জন্য আইকে আমরা আপাতত একটু ট্রাই করব যে মধ্যম পন্থায় না রাখার, কারণ মধ্যম পন্থা করতে গেলে আমাদের টাইম বেশি লাগবে। মানে আমি যদি আই বের করে দেন আবার অন্যটা বের করতে যাই, আমার টাইম একটু বেশি লাগবে। এই টাইমটা যাতে বেশি না লাগে, আমরা একবারে যাতে করতে পারি, এই জন্য আমাদের এই মাঝখানটা একটু অ্যাভয়েড করতে হবে। তাহলে আই বেস সমান লেখা যায় ভি বেস ডিভাইডেড বাই জেড বেস। এগুলো কিন্তু সব ভ্যালু বোঝাচ্ছে, আমি বারবার মডুলাস দিচ্ছি না, আই বি দ্বারা বাই ডিফল্ট ধরে নেবেন যে এটা মান বোঝাচ্ছে। তাহলে ভি বেস ইন্টু আই বেস সমান কি, এরকম লেখা যায়। তার মানে দেখেন এস বেস সমান কত লেখা যায়? ভি বি স্কোয়ার বাই জেড বি। তার মানে যে কোনো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এস বেস কে আমরা এইভাবে লিখতে পারি। সিম্পল হিসাব। তাহলে বললাম সিঙ্গেল ফেজে এই পাশেও যা কথা, এই পাশেও তাই কথা, আলাদা কোনো কিছুই নাই, কারণ সিঙ্গেল ফেজ তো সেম জিনিস। তাহলে আমরা এস বেজ, এটা হচ্ছে সিঙ্গেল ওয়ান লিখে দিলাম, হ্যাঁ, সমান ভি স্কোয়ার বাই জেড বেস। এখানে ভিবি যেটা, এটা বাই ডিফল্ট ফেজ ভ্যালু মিন করতেছে, জেড বি তো ফেজ ভ্যালুই, এটা কিন্তু আর আলাদা করে লেখার কোনো দরকারই নাই। কিন্তু প্রশ্নে সবসময় বেস ভ্যালু লাইন আকারে দেওয়া থাকে, এবং এই পাওয়ারটা বা এস বেস যেটা, সেটা থ্রি ফেজ আকারে দেওয়া থাকে। তার মানে বারবার যাতে এই কনসেপ্ট মানে কনভার্টটা না করা লাগে, এজন্য আমরা থ্রি ফেজের জন্য এই সূত্রটা একটু শিখবো। তাহলে থ্রি ফেজের জন্য যদি সূত্রটা শিখি, কিভাবে লিখতে হয়? সিঙ্গেল ফেজ পাওয়ারের পরিবর্তে আমি যদি থ্রি ফেজ পাওয়ার লিখি, কিন্তু থ্রি ফেজ পাওয়ার তো সিঙ্গেল ফেজ পাওয়ারের 3 গুণ, তাইলে অবশ্যই আমাকে কি করতে হবে? নিচে 3 দ্বারা ভাগ করে দিতে হবে। দেখেন এই জিনিসটা বাই ডিফল্ট সিঙ্গেল ফেজ পাওয়ারকে মিন করে। এস বি থ্রি ফেজ ডিভাইডেড বাই থ্রি, এটা বাই ডিফল্ট একটা সিঙ্গেল ফেজ পাওয়ারকে মিন করে। সমান, বললাম লাইন ভ্যালু দিতে হবে, ঠিক না? মানে
বেজের লাইন ভ্যালু। কিন্তু আমি তো জাস্ট এই লাইনটার পরের লাইন লিখতেছি, আমি তো ফেজের পরিবর্তে লাইন লিখতে পারবো না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ফেজের পরিবর্তে লাইন/√3 লিখে দিতে পারি, আর স্কোয়ার তো আছে। আর জেড বেজ এটা তো বললাম যে এটা তো অলওয়েজ ফেজই হয়, এর চেঞ্জ কিছু নাই। জেড বেজ, এটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। ওকে, এবার একটু খেয়াল করেন, আমাদের টার্গেট কিন্তু এমন একটা সূত্র বের করা, যে সূত্রে থ্রি ফেজ পাওয়ার থাকবে, যে সূত্রে লাইন ভ্যালু থাকবে। তাহলে SB3/3 সমান ভিবি লাইনের স্কোয়ার ডিভাইডেড বাই √3। স্কোয়ার করলে 3 হয়, যেটা নিচে চলে যাবে। এবার এই 3 আর এই 3 কাটাকাটি হয়ে গেল। তাহলে SB3 ফেজ সমান VBL তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ZB। তাহলে এই হচ্ছে আমরা সূত্র হিসাবে মনে রাখবো। এবার পাওয়ার সিস্টেমে যে কোনো ভোল্টেজকে নর্মালি কিলোভোল্ট আকারে লেখা থাকে, এই ভ্যালুকে নর্মালি এমভি আকারে দেওয়া থাকে। তাহলে জেড বেস সমান আমরা কি লিখতে পারি? ঠিক আছে, এখানে মনে রাখতে হবে জেড এর একক ওহম, তার মানে বাই ডিফল্ট এইটার একক ভোল্টেজ আর এইটার একক ভিএ। কিন্তু এই যে বললাম যে এদের একক তো অনেক সময় কিলো ভোল্ট, এমভিএ এইসব আকারে দেওয়া থাকে পাওয়ার সিস্টেমে। মেশিনে দেখা যায় ভোল্টেজ ভিএ সচরাচর দেওয়া থাকতে পারে, অথবা কিলো ভোল্ট হয়তো থাকতে পারে। বাট পাওয়ার সিস্টেমে বেশিরভাগ ক্ষেত্রেই কিলো ভোল্ট, কেভিএ, এমভিএ এই টাইপের জিনিসই বেশি ইউজ হয়। যদি সেই আকারে লিখতে চাই, তাহলে এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন। এটা ভোল্টেজে আছে, একটু ভালো করে বুঝেন, যে একটা জায়গায় 1 ভোল্ট দেওয়া আছে, বাট সেটাকে আমি চাচ্ছি কেভি লিখতে। এইটার পরিবর্তে যদি এটা লিখতে চাই, মাঝখানে তো অবশ্যই সমান থাকতে হবে, কারণ আমরা জানি কোনো জিনিসকেই হুট করে চেঞ্জ করা যায় না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান করতে হবে। তাহলে এটা যদি সমান করি, তাহলে এখানে কি বসাইলে এই দুইটা জিনিস সেম হয়ে যাবে? 1 ভোল্টেজ সমান 1000 দিয়ে ভাগ করতে হবে। 10⁻³ তার মানে এইটা আছে কিন্তু ভোল্টেজে। তাহলে আমি যদি এইরকম কেভি লিখি, তাহলে ইজিলি লিখে ফেলতে পারবো। আমি এখন একক দিয়ে সূত্রটাকে লিখতেছি যাতে জিনিসটা সহজে বুঝতে পারেন। তাহলে আমি এখন সূত্রটাকে এইভাবে লিখতে পারি, 10⁻³ KVL লিখে দিলাম, হ্যাঁ। মানে ভোল্টেজের কেভি ফরম্যাট, যেটা লাইন আকারে, এটা মিন করতেছে স্কোয়ার। এবং ওই যে বললাম একটা জায়গায় 1 VA লেখা আছে, কিন্তু ওকে লিখতে হবে MVA আকারে, লেখা তো যাবে না, এখানে নিশ্চয়ই কোনো একটা ফ্যাক্টর ইউজ করতে হবে। তাহলে সেটা কত হবে? 10⁻⁻6। এটাও যা কথা, এটাও তাই কথা। তার মানে আমরা এখানে লিখতে পারি 10⁻⁻6 MVA। দেখেন এই 10⁻⁻6 এর স্কোয়ার মানে, সরি, -3 এর স্কোয়ার মানে 10⁻⁻6। ওই 10⁻⁻6 10⁻⁻6 কাটাকাটি হয়ে গেল। কারণ আমরা কিন্তু যে কোনো জায়গায় জেড বেস সমান ওয়াই এর জন্য, অবশ্যই কি এই পাশটা কিন্তু সব ওয়াই এর জন্য, জেড বেস সমান কত লিখতে পারি? কেভিএল স্কোয়ার ডিভাইডেড বাই MVA। শর্টকাট মনে রাখার জন্য আমরা এটা মনে রাখতে পারি, একটা ওয়াই সিস্টেমে জেড বেস হচ্ছে KV² বাই MVA। কথাটার মানে কি? কথাটার মানে কোনো একটা সিস্টেমের যদি দেওয়া থাকে 20 কেভি, 60 MVA, তাহলে এইটার জেড বেস সিম্পলি হবে কত? 20² বাই 60।
কেউ যদি মনে করে আমার এটা মনে রাখা কষ্টকর, এটা করব এটা করব, আপনি চাইলে এটাও করতে পারেন। মানে সিম্পল একদম, এটাকে ভোল্টেজ বানাই ফেলেন, বানাই ফেলেন, এইটাও যা আসবে এটাও তাই আসবে। এই যে 10 টু, মানে 10 কিউবের স্কোয়ার করলে 10⁶ কাটাকাটি হয়ে যায়। জাস্ট ওই যে ক্যালকুলেটারে এক্সট্রা জিনিস তোলা লাগবে, এই কষ্টটুকু যাতে না করা লাগে, এই জন্য আমরা এটা মনে রাখতে পারি। কারণ পাওয়ার সিস্টেমে বেশিরভাগই আমরা দেখবো যে এরকম ফরম্যাট থাকবে। যেহেতু বেশিরভাগই এরকম ফরম্যাট থাকবে, ডিরেক্টটা মনে রাখলে আমাদের অন্তত কিছু সেকেন্ড বাঁচবে, ভালোই বাঁচবে। ক্যালকুলেশন করতে করতে এটা টের পাবেন। যাই হোক, ওভারঅল এই জিনিসটা বুঝতে পারছেন কিনা সবাই? এটা কি ক্লিয়ার? এবার এটা আমি একটু দ্রুত করি, যেহেতু এই কনসেপ্টটা আমরা বুঝে ফেলছি, এখানে হয়তো আর এতটা ডিটেলস বলার দরকার নাই। শুরুর দিকে আমি একটু চাচ্ছি স্লো আগাইতে, যাতে এই কনসেপ্ট গুলো কারোর ঝামেলা না থাকে। আমি যখন ম্যাথের দিকে যাব তখন আর এত হয়তো স্লো লাগবে না আপনাদের কাছে। আচ্ছা, এখানেও দেখেন সিঙ্গেল ফেজ কনসেপ্ট কিন্তু সেম। তার মানে আমি যদি এটা জেড বেস কল্পনা করি, বাই ডিফল্ট পার ফেজ ইম্পিডেন্স বাই ডিফল্ট পার ফেজ হয়। কারণ ইম্পিডেন্সের তো লাইন বলে কিছু নাই। হ্যাঁ, লাইন বলতে লাইনে ইম্পিডেন্স রাখা যায়, বাট কোনো লোডের ক্ষেত্রে আসলে লাইন ভ্যালু ফেজ ভ্যালু এরকম কোনো কিছু নাই। ইম্পিডেন্স মানেই সেটা পার ফেজ ইম্পিডেন্স। তাহলে জেড বেস সমান কত? ফেজের স্কোয়ার ডিভাইডেড বাই এটার সিঙ্গেল ফেজ ভ্যালু। কিন্তু এই যে বললাম, ভ্যালু এই ভোল্টেজটাকে লাইন আকারে দেওয়া থাকে প্রশ্নে, এটা থ্রি ফেজ আকারে দেওয়া থাকে। তাহলে আমরা কি সেটাকে আকারে লিখবো? ডেল্টাতে ফেজ ভোল্টেজও যা, লাইন ভোল্টেজও তাই। তাহলে আমি এর পরিবর্তে জাস্ট এল লিখে দিতে পারি, এক্সট্রা কোনো গুণ ভাগ টাগ কিছু করা লাগবে না। কিন্তু পাওয়ার তো তা না। থ্রি ফেজ একটা পাওয়ারকে 3 দ্বারা ভাগ করলে সেটা সিঙ্গেল ফেজ হয়। তাহলে এর ক্ষেত্রে অবশ্যই 3 দ্বারা ভাগ করা লাগবে। আগের বার এই তিন তিন কাটাকাটি হয়ে গেছে, এখানে আর তিন কাটার কোনো সুযোগ নাই, কারণ এখানে তো আর তিন আমরা পাইনি। ফলে এই তিনটা উপরে উঠে যাবে জাস্ট। কারণ আমরা দেখতে পাচ্ছি ডেল্টার ক্ষেত্রে যখন জেড বেজ ইউজ করব, তখন এক্সট্রা একটা থ্রি এখানে আমাদের থাকবে। আর এইটাকে তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কি করা যায়। এটাকে কেভি করে দেওয়া যায়, এটাকে এমবিএ করে যায়। তার মানে এটা হচ্ছে 3 kVL² ডিভাইডেড বাই 3 ফেজ এমভিএ। আচ্ছা, এইটাকে আমরা শুধু এমভিএ না লিখে 3 ফেজ এমভিএ লিখে দিই, তাহলে একটা স্ট্যান্ডার্ড সূত্র হিসেবে মনে থাকবে। তাহলে এটা হচ্ছে ওয়াই এর জন্য সূত্র, এটা হচ্ছে ডেল্টার জন্য সূত্র। ওকে, এই হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের পার্থক্য। আরেকটা কনসেপ্ট আমাদের একটু জানা লাগবে, সেটা হচ্ছে এমন হতে পারে আমাদের বাই ডিফল্ট পুরো সিস্টেমে প্রত্যেকটা ভ্যালুর পার ইউনিট একটা নির্দিষ্ট বেজে দেওয়া আছে। কিরকম? ধরেন একটা ট্রান্সফরমারের পার ইউনিট অবশ্যই সে নিজের বেজ ধরে দেওয়া থাকবে, নর্মালি তাই দেওয়া থাকে। কোনো কিছু পার ইউনিট তার নিজের বেজে দেওয়া থাকে। ওই যে কিছুক্ষণ আগে দেখলাম একটা ট্রান্সফরমারের পার্সেন্টেজ রেজিস্ট্যান্স দেওয়া ছিল, সেটা 1% দেওয়া ছিল, সেটা নিজের বেজে। আর একটা ট্রান্সফরমার নিজের বেজে, একটা অল্টারনেটর নিজের বেজে, একটা মোটর নিজের বেজে। এখন এইরকম ধরেন 5-6টা মেশিন আছে, প্রত্যেকের ভ্যালু নিজের বেজে দেওয়া থাকবে। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব, তখন কখনোই আলাদা আলাদা বেজ হিসাবে ক্যালকুলেশন করা যাবে না, এতে ভুল হয়ে যাবে। কারণ অ্যাকচুয়াল ভ্যালু সবসময় ফিক্সড। আবার বলতেছি, অ্যাকচুয়াল ভ্যালু সবসময় ফিক্সড, কিন্তু পার ইউনিট ভ্যালু সবসময় ফিক্সড না। পার ইউনিট ভ্যালু কিন্তু বেজের কারণে চেঞ্জ হয়ে যায়। কেন বেজের কারণে চেঞ্জ হয় আমি একটু শর্টকাট দেখাই।
তাহলে ইজিলি বুঝে ফেলবেন যে কেন বেজের কারণে চেঞ্জ হয়। দেখেন, এই ট্রান্সফরমারের ভোল্টেজের পার ইউনিট 2 পার ইউনিট হয়েছে, কিন্তু আমি যদি বেজ 5 ভোল্টেজের জায়গায় 10 ভোল্টেজ ধরতাম, এই পার ইউনিট কিন্তু 1 হয়ে যেত, এটাও 1 হয়ে যেত। তার মানে বেজ ভোল্টেজ যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, একই জিনিস, তার পার ইউনিট ভ্যালু চেঞ্জ হয়ে যায়, 2 পার ইউনিটের জায়গায় 1 পার ইউনিট হয়ে যায়। তবে হ্যাঁ, ওই ক্ষেত্রেও বোথ সাইডে সেম পার ইউনিট থাকে। এ যদি এই পাশে 1 পার ইউনিট হয়ে যায়, এই পাশেও কিন্তু 1 পার ইউনিটই থাকবে, এটা আলাদা হবে না, কিন্তু এইটাই চেঞ্জ হয়ে যাবে। অথচ দেখেন, এটা কিন্তু 10 ভোল্ট 10 ভোল্টই আছে সারা জীবন। এই যে ট্রান্সফরমারটা আছে, সারা জীবন এই পাশটা 10 ভোল্টেজ, এই পাশটা 100 ভোল্টেজ থাকবে। কিন্তু আপনি এটা চেঞ্জ করতে থাকেন, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা 20 দেন, এটা হাফ হয়ে যাবে। এটা 40 দেন, ওইভাবে চেঞ্জ হইতে থাকবে। তার মানে আমি যদি কোনো কারণে বেজ চেঞ্জ করে দিই, তাহলে প্রত্যেকটা মেশিনের পার ইউনিট ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখন এইটা তো কখনোই সম্ভব না যে প্রত্যেকের জন্য সেম বেজ থাকবে। সবার ভ্যালু তো আলাদা হইতে পারে, একটা অল্টারনেটর 20 কেভির হইতে পারে, ট্রান্সফরমার হয়তো 20 কেভি না 18 কেভি। তো আমি কখনোই কোনো একটা পাওয়ার সিস্টেমের প্রত্যেকটা জিনিস একই বেজে আছে, মানে একই ভোল্টেজে আছে, এটা তো সম্ভব না। তাহলে আমি যদি কোনো একটা স্পেসিফিক ভ্যালুকে বেজ ধরি, সবার জন্য সেটা মিলে যাবে না। এর জন্য হয়তো আগেরটার সাথে মিলে যাবে, আর একজনের জন্য হয়তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতেছি যে একটা পাওয়ার ইউনিট মানে পাওয়ার সিস্টেমে কখনো কখনো আমাদের বেস ভ্যালু চেঞ্জ হয়ে যাইতে পারে। ফলে ওর যে এক্সিস্টিং পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, সেটা আর ওই রকম থাকবে না, ওইটা চেঞ্জ করে নিতে হবে। এটাকে বলে হচ্ছে পার ইউনিট চেঞ্জ করে ফেলা। এবার পার ইউনিট চেঞ্জ করাটা আমরা শিখবো, এটাও একটা সূত্র, এটাও মুখস্থ করতে হবে। খুব বেশি কঠিন কিছু না, সিম্পল একটা জিনিস দেখাই দিচ্ছি, সূত্র মুখস্থ করাটা ইজি। নর্মালি আমরা জেড বেসটা কনসেপ্ট মনে রাখলেই কিন্তু ইজিলি আমরা বাকিগুলো ধরে ফেলতে পারবো যে কিভাবে চেঞ্জ হবে। কারণ বাকি জিনিসের জন্য বের করাটা কঠিন তেমন কিছু না, এই জেড এরটাই বের করাটা কঠিন, বাকি সব সহজ। খেয়াল করেন, জেড এর যে মান, এইটা ভোল্টেজের স্কোয়ারের সমানুপাতিক, এবং এস এর ব্যস্তানুপাতিক। আবার বলতেছি, জেড এর যে মান, সেটা ভোল্টেজের স্কোয়ারের সমানুপাতিক, এস এর ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি আচ্ছা, এটা হচ্ছে জেড বেস, ঠিক আছে, সমস্যা নাই। আপাতত জেড বেস এটা ঠিক আছে। আচ্ছা, জেড পার ইউনিটটা দেখি, কারণ আমাদের তো বলতেছি বারবার চেঞ্জ হবে পার ইউনিট ভ্যালু, বেস ভ্যালু তো আমাদের একটা কিছু দিবে। আচ্ছা, যে কোনো কিছুর পার ইউনিট ভ্যালু কত? অ্যাকচুয়াল বাই বেস ভ্যালু। জেড মানেই তো কি, ভি স্কোয়ার বাই এস, এই যে দেখতেছি ভি স্কোয়ার বাই এস। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হবে অ্যাকচুয়াল কেভি স্কোয়ার বাই অ্যাকচুয়াল পাওয়ার। আর জেড বেজ হবে, এটা কিন্তু এল, হ্যাঁ, আর এটা হচ্ছে 3 ফেজ। এটা হবে হচ্ছে বেজের অ্যাকচুয়াল ডিভাইডেড বাই এস বি 3 ফেজ।
আমি যদি এইটাকে চেঞ্জ না করি, এটাকে জেডি রাখি, এইটাকে জেডি রাখি, তাহলে পার ইউনিট ভ্যালু সমান কত দেখেন। এই দেখেন, তাহলে আমরা বলতে পারি যে জেড এর পার ইউনিট, ভর্তি হয়নি। আচ্ছা কেউ যদি কোশ্চেন করেন তাহলে মেসেজ না দিয়ে আমাকে একটু মানে মাইকটা অন করে বলবেন, কারণ সবসময় মেসেজ আসলে পড়া হয় না। আচ্ছা একজন একটা কোশ্চেন করছেন, আমি এটা একটু পড়ি। গিভেন লাইন ভোল্টেজ এন্ড থ্রি ফেজ পাওয়ার কে পার ফেজে নিয়ে জেড বেস বের করা যাবে এক্সামে, খাতায় এটা কি ভুল? না না না, আমি তো বলতেছি আপনি যদি মানে যে কোনো গিভেন দেওয়া আছে ওইটাকে পার ফেজ বানাই করেন, কোনো সমস্যা নাই। বাট আমি থ্রি ফেজ আকারে দেখাচ্ছি এই জন্য যাতে আপনার একটু টাইম বাঁচে। আপনি প্রত্যেকটায় যদি পার ফেজ বানাই নিতে যান একটু টাইম খরচ হবে। তবে ওইটা যদি আপনার কাছে ইজি মনে হয় আপনি করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই, মার্ক কাটবে না। আচ্ছা এবার একটু খেয়াল করেন, তাহলে আমি দেখতেছি পার ইউনিট ভ্যালু এটা কিভাবে বের হচ্ছে। জেড, জেড মানে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু ইনটু থ্রি ফেজ এমভিএ, যেটা অবশ্যই বেস, ডিভাইডেড বাই ভোল্টেজের স্কোয়ার। তার মানে খেয়াল করে দেখেন পার ইউনিট ভ্যালুটা কার উপর ডিপেন্ড। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আমি বারবার বলতেছি অ্যাকচুয়াল ভ্যালু কখনোই চেঞ্জ হয় না, অ্যাকচুয়াল ভ্যালু সারা জীবন সেম থাকে, বেজের কারণে পার ইউনিট ভ্যালু সেম হয়। তার মানে আমি বলতে পারি জেড পার ইউনিট সমানুপাতিক এসবি ডিভাইডেড বাই ভিবি স্কোয়ার। মানে জাস্ট শর্টকাটে মনে রাখার জন্য এই কথাটা মনে রাখেন, ইজিলি ক্যালকুলেশন করে ফেলা যাবে। তার মানে পার ইউনিট ভ্যালু মানে জেড পার ইউনিট এটা এসবি এর সমানুপাতিক এবং ভিবি স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা যদি একটা নতুন পার ইউনিট ভ্যালু বের করতে চাই, অর্থাৎ জেড পার ইউনিট নিউ, এটা যদি বের করতে চাই তাহলে কি করা লাগবে? এস বি নিউ উপরে দিতে হবে, কারণ এই যে সমানুপাতিক, তাহলে নিউ যদি বের করতে চাই তাহলে নিউটা উপরে যাবে আর ওল্ড নিচে থাকবে, ইনটু ভোল্টেজের স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তো স্কোয়ারের যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে বসানোর সময় উল্টা আকারে বসাইতে হবে, কিরকম? ভিবি এর ওল্ড উপরে বসাইতে হবে আর ভিবি এর নিউটা নিচে বসাইতে হবে। তাহলে আমরা এইটা, আচ্ছা এইটা তো বসলো, কিন্তু এই যে যখন আমরা বের করতেছি কার রেসপেক্টে বের করতেছি, নিশ্চয় একটা ওল্ড ভ্যালুর রেসপেক্টে বের করতেছি, অবশ্যই সেই ভ্যালুটা কি এখানে গুণ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। এটা কি সবাই বুঝতে পারছেন? কেউ না বুঝলে বলবেন। এটা যদি ক্লিয়ার হন আমরা তাহলে ম্যাথের দিকে যাব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এইবার ধরেন এটা কিন্তু একটা বড় কোশ্চেন, এখানে আমাদের ইম্পিডেন্স ডায়াগ্রাম টায়াগ্রাম বের করতে বলছে। আপাতত আজকে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম নিয়ে কোনো আলোচনা করব না, আমাদের আজকের কাজ শুধুমাত্র পার ইউনিট কনসেপ্ট। এজন্য আমি এই ম্যাথটা আপনাকে আজকে সমাধান করে দেখাবো না, এটা আমরা আলাদা ক্লাসে করব ইনশাল্লাহ। বাট আজকে শুধু আলোচনা করব যে এই ম্যাথের পার ইউনিট কনসেপ্টটা কিভাবে সলভ করা যায়, জাস্ট পার ইউনিটটা, এর বেশি আমরা কিছু করব না, শুধুমাত্র পার ইউনিট কনসেপ্টটা সলভ করার ট্রাই করব। একটু খেয়াল করেন, এখানে দেখেন এখানকার ভোল্টেজ দেওয়া আছে, এখানকার ভোল্টেজ দেওয়া আছে, এবং প্রত্যেকটা মেশিনের ভ্যালুগুলো এখানে মার্ক করে দেওয়া আছে কিরকম। এই যে জেনারেটরের রেটেড ভ্যালু 90 এমভিএ 22 কেভি, এই যে এক্স 18% বলতে এটা হচ্ছে ওর
যে রিয়াক্টেন্স ওইটার পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, এরকম প্রত্যেকের দেখেন রিয়াক্টেন্স দেওয়া আছে। ওই যে বললাম, নর্মালি কি হয়, পাওয়ার সিস্টেমে রেজিস্ট্যান্স গুলাকে একটু ইগনোর করে ক্যালকুলেশন করে হিসাবের সুবিধার্থে, এই জন্য বেশিরভাগ জায়গায় আমরা ইম্পিডেন্সটা জাস্ট রিয়াক্টেন্সটাই বেশি দেখতে পাবো। এই লোডের মনে হয় আমাদের রেজিস্ট্যান্স রিয়াক্টেন্স দুইটাই দিছে, এরকম থাকতে পারে। এবার বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে ওইগুলাও নাও থাকতে পারে। যে কোনো, আচ্ছা আর একটা কথা বলে দিই, এই যে 18% দেওয়া, এটা জেনারেটরের নিজের বেজ হিসাবে পার ইউনিট দেওয়া। নিজের বেজ মানে কি, এই ভ্যালুটা এই বেজ এবং এই বেজের হিসাবে দেওয়া, এই ভ্যালুটা এই বেজ এবং এই বেজের হিসাবে দেওয়া, মানে প্রত্যেকটাই নিজ নিজ বেজ হিসাবে দেওয়া। কিন্তু এইখানে যে কোশ্চেনটা করছে, সেই কোশ্চেনটা বলতেছে সিলেক্ট এ কমন বেজ অফ 100 MVA 22 kV অন দা জেনারেটর সাইড। তার মানে দেখেন ফিক্সড করে দিল, কিন্তু বেস ভ্যালু কিন্তু ফিক্সড হয়ে গেল। তাহলে বেস ভ্যালু যদি ফিক্সড হয়ে যায়, তাহলে এখন তো আমরা বলতে পারি না যে এদের ভ্যালু এরকম থাকবে, কারণ এদের ভ্যালু তো এই 18% দেওয়া আছে 22 kV 90 MV এর জন্য, অথচ বের করা লাগবে 22 kV 100 MVA। তাহলে যখনই এমভিএ চেঞ্জ হয়ে গেল, খেয়াল করে দেখেন, এমভিএ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের নিউ পার ইউনিট পাবো। নিউ পার ইউনিট ভ্যালু আর ওল্ড পার ইউনিট ভ্যালু কখন সমান হবে? যখন নিউ এমভিএ ওল্ড এমভিএ সেম হবে, নিউ ভোল্টেজ ওল্ড ভোল্টেজ সেম হবে, তবেই তো কাটাকাটি করে 1 থাকবে, মানে নিউ পার ইউনিট ওল্ড পার ইউনিট সেম হবে। কিন্তু এখানে তো ভোল্টেজ আর ভোল্টেজ মিলে গেছে কিন্তু এমভিএ মেলে নাই, মানে জি এর এটা আর 18% থাকবে না। এদের ভোল্টেজ মিলতেছে, এমভিএ মিলতেছে না, এরকম প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো কিন্তু ঝামেলা লাগবে। ফার্স্ট কাজ এইরকম সলভ করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যতটা জায়গা আছে প্রত্যেকটা জায়গার এমভিএ সিলেক্ট করে ফেলা। করি, এই জায়গার এমভিএ দেওয়া আছে, কারণ দেখেন জেনারেটর সাইডেরটাই কোশ্চেনে মেনশন করা, মানে এটা বলেই দিছে কত, 22 kV। একটা কথা আমি শুরুতে বলছিলাম, যেই এমভিএ বলে দিবে সারা জীবন ফিক্সড, মানে এখানেও 100 MVA, এখানেও 100 MVA, এখানেও 100 MVA, ফলে ওইটা আর লেখার দরকার নেই, যেহেতু ভোল্টেজ আলাদা, আমরা ভোল্টেজটাই জাস্ট ক্যালকুলেশন করব। তার মানে এইখানকার বেজ ভোল্টেজ হচ্ছে 22, এইখানকার বেজ ভোল্টেজ কত দেখেন, এইটাও যে সাইড, না এটা আলাদা, এটা একটা আলাদা ট্রান্সফরমার, এটা আলাদা ট্রান্সফরমার, তখন আলাদা আলাদা হতে পারে। এবার আমরা দেখেন এই জায়গার বেজ ভোল্টেজ বের করব, এই জায়গার বেজ ভোল্টেজ বের করব, এই জায়গার বেজ ভোল্টেজ বের করব, তাইলে কিন্তু আমাদের ক্যালকুলেশন আগাতে পারবো। এবার বেজ ভোল্টেজ বের করার সিস্টেম কি, যেই সাইডে আমরা যেতে চাই, দেখেন আমি কিন্তু 2 নাম্বার জায়গায় যেতে চাচ্ছি, কোন ট্রান্সফরমারের সাহায্যে বের করব? T1 ট্রান্সফরমারের সাহায্যে বের করব। যেই সাইডে যেতে চাইবো T1 এর, সেই সাইডের ভোল্টেজটা নিতে হবে। তাহলে T1 এ দেখেন এইটা, সেই সাইডের ভোল্টেজ কত, 220। আচ্ছা, মেশিন আর পাওয়ার সিস্টেমের কয়েকটা কনসেপ্ট একটু আপনাদের উল্টাপাল্টা লাগতে পারে, যারা একদম নতুন আছেন এদের ঝামেলা লাগতে পারে বেশি, যারা পুরাতন আছেন তারা হয়তো আইডিয়া পাইছেন। সেটা হচ্ছে, আমরা যত রাইটারের বই পড়ছি, মেশিনে 100/10, এটা মানে হচ্ছে এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। 10/100, এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। বাট পাওয়ার সিস্টেমে যেসব ট্রান্সফরমার মেনশন করা থাকে, সেখানে এইটা মানেই এটা প্রাইমারি সেকেন্ডারি, বা এটা প্রাইমারি সেকেন্ডারি এরকম নাও হতে পারে। এখন কথা হচ্ছে তাহলে বুঝবো কি করে কোনটা প্রাইমারি সেকেন্ডারি হবে কোনটা হবে না? মেশিন যত রাইটার আমরা পড়বো, এটা ফিক্সড, প্রথমটা প্রাইমারি পরেরটা সেকেন্ডারি, মেশিন যত জায়গায় পড়বো সব। ট্রান্সফরমারের পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে জাস্ট একটা কথা মনে রাখবেন, তাইলে আপনাদের কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে ট্রান্সমিশন সাইড অলওয়েজ হাই। কি বললাম? ট্রান্সমিশন সাইড অলওয়েজ হাই, জাস্ট এই কথাটা মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। এই একটা কথাই মনে রাখবেন, ট্রান্সমিশন সাইড অলওয়েজ হাই। নোট করে রাখবেন এই কথাগুলো, কিন্তু আমি বলতেছি, নোট করে রাখবেন। ওকে, আচ্ছা যেটা শিখছিলাম সেটা হচ্ছে এই জায়গার বেস ভোল্টেজ বের করতে হবে। তাহলে এই জায়গাটা কার উপরে? এই যে 2 নাম্বার ট্রান্সফরমার ক্ষেত্রে হিসাব করতে হবে, তাহলে T1। তাহলে T1 এর এটা কোন সাইড?
ট্রান্সমিশন সাইড মানে হাই সাইড, তাহলে যেই সাইড টাচ করবে রেটেড এর সেটা উপরে লিখবো আমরা। তাহলে T1 এর হাই সাইড কত, 220, ডিভাইডেড বাই লোটা লিখে ফেলবো মানে 22, ইনটু লো, আমরা চাচ্ছি হাই সাইডের বেস ভ্যালু আর দেওয়া আছে লো সাইডের, তাহলে এখানে জাস্ট লো সাইডের ভ্যালুটা বসাই দেব। কাহিনী শেষ। আবার বলতেছি, কোন একটা ট্রান্সফরমারের সাইড চেঞ্জ হচ্ছে, আমরা বেস ভ্যালু বের করতে চাচ্ছি, যেই সাইডের বেস ভ্যালু বের করব আগে খুঁজে বের করব সেটা হাই সাইড নাকি লো সাইড। বুঝবো কি করে? ট্রান্সমিশন লাইন অলওয়েজ হাই, জেনারেটর মোটর সাইড লো। ট্রান্সমিশন সাইড বের করতে চাচ্ছি মানে এটা হাই হবে, তাহলে T1 এর হাই ভ্যালুটা উপরে লিখবো, লো ভ্যালুটা নিচে লিখবো, ইনটু কোনটা দেওয়া আছে, লো ভোল্টেজ সাইডের বেস দেওয়া আছে সেটা গুণ করে দেব। তাহলে কত, 22 22 কাটাকাটি হয়ে গেল, 220 ভোল্টেজ। তার মানে T1 এর হাই সাইডের বেস ভ্যালু 220 ভোল্টেজ। এটা বুঝছেন কিনা বলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ভাই এরকম না করে আমি ভাই ট্রান্সফরমার রেশিওটা বাইর করে রেশিও না দিয়ে না গুণ না ভাগ না না করলে না হয়ে যাবে না? না 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 না, হবে না। ভাই যেমন আমার ট্রান্সফরমার রেশিও 10, আমার প্রাইমারি যদি আমি 22 দিই, ওটাকে 10 দিয়ে গুণ করলে আমি সেকেন্ডারি পাচ্ছি না 220। 220/22 এটা ট্রান্সফরমারের রেশিও না। আমি ট্রান্সফরমারের দুইশো রেশিও বিশ ডিভাইড সবসময় বাই, ফেজ ভোল্টেজ বাই ফেজ ভোল্টেজ হয়, এখানে তো লাইন ভোল্টেজ দেওয়া। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমাকে তো ভাই এখানে স্ট্যান্ডার্ড আবার বলে নাই। স্টার ডেল্টা, এটা তো স্টার বলে নাই, ডেল্টা থাকতে আমি দুটো পারে না, ডেল্টা। স্টার ডেল্টা থাকতে পারে না, এখানে নাই, আরেকটা আমি মেথড ভাই তো আছে। কথা বুঝেন নাই? ভাই ওটা দিয়ে থাকলে আমি আমি ওই লাইন লাইনে কনভার্ট, পেজে কনভার্ট, তখন রেশিওটা বের করে এটা বলতেছিলাম আর কি। আচ্ছা, আপনাকে আমি বুঝাই, কথাটা বুঝাই। এই সেম জিনিস, এই পাঁচটা ডেল্টা এই পাঁচটা স্টার কল্পনা করে নেন, ঠিক আছে? এটা কিন্তু এই জি। ম্যাথের অংশ না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতে, যেটা সবার জন্যই। ধরে নিলাম এই সাইডটা ডেল্টা, মানে জাস্ট কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে এই সাইডটা ডেল্টা এই সাইডটা স্টার। আমি বলতে চাচ্ছি, আমি যে নিয়মটা শেখালাম এই নিয়মটা এই সিচুয়েশনের জন্যও এইটাই হবে। তবে আপনি যেটা বলতেছেন সেটার জন্য কি হবে এবার আমরা দেখতে চাই। ওকে, আপনি বলতেছেন রেশিও বের করবো, তাই না? যখনই আপনি কথাটা ট্রান্সফরমারের রেশিও দিয়ে চলে যাবেন তখন কিন্তু আর 220/22 লেখা যাবে না। কারণ ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও বলি, টার্ন রেশিও বলি অথবা রেশিও বলি, সেটা অলওয়েজ ফেজ ভোল্টেজ বাই ফেজ ভোল্টেজ হয়, লাইন বাই লাইন করা যায় না। তার মানে আমি যখন রেশিও লিখবো তখন আমাকে অবশ্যই লিখতে হবে এইভাবে, 220/√3 ডিভাইডেড বাই 22। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আসি। এবার বলতেছি ডেল্টা সাইডের বেস ভ্যালু হচ্ছে 22 কেভি। তার মানে ডেল্টা সাইডে বেজের ফেজ ভ্যালু কত? অবশ্যই 22 কেভি, ঠিক আছে? জি ভাই। আর যখন রেশিও কনসেপ্টটা আসে সব সময় মনে রাখবেন, এক সাইড থেকে যখন আরেক সাইডে রেফার করা হয়, এটা সব ট্রান্সফরমারে শিখে আসছেন আপনারা, এক সাইড থেকে যখন আরেক সাইডে রেফার করা হয় ডিরেক্ট লাইন থেকে লাইনে রেফার করলে ভুল হয়ে যাবে। প্রথমে ফেজ টু ফেজ রেফার করতে হয়, তারপরে সেটাকে লাইনে কনভার্ট করতে হয়। আবার বলতেছি, কোনো কিছু ভোল্টেজ কারেন্ট বা যে কোনো কিছু ডিরেক্ট লাইন থেকে লাইনে কনভার্ট করা যায় না। অর্থাৎ প্রাইমারি লাইন ভ্যালুকে রেফার করে সেকেন্ডারি লাইন ভ্যালু করা যাবে না, কখনোই না। করা যাবে অনলি ওয়াই ওয়াই ডেল্টা ডেল্টার ক্ষেত্রে। ডেল্টা স্টার অথবা স্টার ডেল্টা হলে লাইন টু লাইন রেফার করা যায় না, প্রথমে ফেজ টু ফেজ রেফার করতে হয়, তারপর লাইনে কনভার্ট করতে হয়। তার মানে এখানে আমার ডেল্টার, এই জন্যই কিন্তু আমি ফেজ ভ্যালু লিখলাম। তাহলে ওয়াই সাইডের ফেজ ভ্যালু কত হবে? 220/√3। 22 গুণ
220/√3 /22 সমান 220/√, সরি, 220 × √3। ঠিক আছে, জি ভাই। এটাকে নিয়ে কি আমি আগাতে পারবো? পারবো এটা না, তো আমার ফেসবুক টেস্ট, কারণ এটাকে আবার বেস ভ্যালু লাইন করতে হয়। তাহলে ওয়াই সাইডের লাইন বেস কত? √3 দ্বারা গুণ ওয়েট করে দিব। ওয়েট ওয়েট, এখানে মনে হচ্ছে আমাদের কোনো একটা ভুল হচ্ছে, এক মিনিট। এক মিনিট। ডেল্টা ভাইয়া হচ্ছে, এখানে 220/√3 হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ভাগকে ভুলে গুণ লিখে ফেলছি, এই জন্য জি মান ভাই। উল্টা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, অনেক সময় আসলে ক্যালকুলেশন করতে করতে এই ছোটখাটো ভুল হইতে পারে। আপনাদের কাজ হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে ক্যালকুলেশন গুলা দেখবেন, ভুল পাইলে আমাকে সাথে সাথে জানাবেন। আচ্ছা, তাহলে লাইন বেস কত হবে? এই ভ্যালুকে √3 দ্বারা গুণ করে দেব, কত হলো? তাও দুইশো ক্লিয়ার? বিশ এবার আপনি বলেন, আমি যে নিয়মটা শেখালাম সেটা হচ্ছে এটা, আর আপনি যেটাতে করতে চাচ্ছেন সেটা হচ্ছে এটা, কোনটা বেটার? ভাই আমি তবে দুইটাকে ডেল্টা ডেল্টা ধরলাম। 220 কে প্রথমে আপনি 22 ধরে দিয়ে ভাগ নিলে তো করে 10 হবে না, বের করলাম, 10 কে 22 দিয়ে গুণ করলাম। আপনার কথা তো ভুল নাই, কিন্তু কথা হচ্ছে যখন স্টার ডেল্টা চলে আসবে তখন কি করবেন? আলাদা আলাদার জন্য আলাদা আলাদা মুখস্থ করবেন? আমি স্ট্যান্ডার্ড নিয়ম ফলো করতেছি, যে কোনো কিছুর জন্য মিলবে। আর আপনারটা ডেল্টা ডেল্টা ধরে নিচ্ছেন, আর একটা ম্যাথ যখন দেখবো তখন দেখবো যা ধরার সুযোগ নাই। এই দেখেন, ডেল্টা স্টার কি ধরবেন আপনি? এই দেখেন স্টার ডেল্টা, ধরতে পারবেন? তো এখানে কি করবেন আপনি? কথা কি বুঝছেন? কি ভাই? কোনটা বেটার তাহলে আপনার কাছে? সেকেন্ডটা আপনি করলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম হচ্ছে, তাহলে আপনারটা ওকে নিয়ম করছেন আর কি। আমি 22 বলছি, হ্যাঁ, 220 জাস্ট বলবো ঐকিক নিয়ম। এখন কথা হচ্ছে ওকে নিয়ম আর জিনিসটা কি। খুব সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে, মানে এটার কথা বলতেছি, প্রবলেম হচ্ছে এই ম্যাথটাকে যদি আমি একটা ম্যাথ ধরি, 100% ধরি, সেটা এই 100%-এর মানে জাস্ট কয়েক পার্সেন্ট। তো আপনি ওই কয়েক পার্সেন্টে যদি এত টাইম দিয়ে দেন, বাকিগুলোতে টাইমই পাবেন না। এই ম্যাথ কিন্তু কিছুই করিনি আমরা, এই যে ম্যাথ, পুরো ম্যাথই পড়ে আছে, এটা জাস্ট একটা সিম্পল একটা পয়েন্ট। কথা বুঝছেন? এখন জি ওই ভাই বুঝছি। জায়গায় যদি এত টাইম খরচ করে ফেলি, তাহলে ম্যাথই আমরা কমপ্লিট করতে পারবো না। কথা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে আমরা জাস্ট ঐকিক নিয়ম করবো, এত চিন্তা ভাবনা কোনো কিছু করার দরকার নাই, জাস্ট ঐকিক নিয়ম করে দিব। স্টার ডেল্টা, ডেল্টা স্টার, ওয়াই ওয়াই কি আছে দেখার দরকার নাই, যা বলতেছি জাস্ট এই কাজটা করে দিবেন, বেস চেঞ্জ হয়ে যাবে। এবং আমি আবার বলতেছি, একে কিন্তু আমি একবারও রেশিও বলি নাই, এটাকে কিন্তু ট্রান্সফরমারের রেশিও বলা যাবে না, কারণ ট্রান্সফরমারের রেশিও এক জিনিস আর এটা আর এক জিনিস। আমি এখানে সিম্পলি ঐকিক নিয়ম করতেছি, এর বেশি কিছু না। এটাকে রেশিও ভেবে ভুল করবেন না। এবার এইটার জন্য, আচ্ছা বলেন তো, এটা T3 থেকে হচ্ছে, এবার একজন বলেন তো এটা তাহলে কত লিখবো? T3 কোনটা? এই যে এটা, বলেন উপরে কত বসাবো? 110 ডিভাইডেড বাই 22 × 22। 22 × 22, এই তো সিম্পল, বুঝতে পারছেন? তার মানে কত? 110 ভোল্টেজ। এবার আরো একটু শর্টকাট বলি, সেটা হচ্ছে যদি দেখেন যে ট্রান্সফরমারের এক পাশের বেস ভ্যালু মিলে গেছে এই ভ্যালুর সাথে, চোখ বন্ধ করে আরেকটা এটা বসাই দিবেন, কারণ এই যে কাটাকাটি হবে। আমি জাস্ট এটা ক্যালকুলেশন শেখানোর জন্য এত ভেঙে ভেঙে করতেছি, কিছু জায়গায় লাগবে, বাট যখন দেখবেন মিলে গেছে তখন চোখ বন্ধ করে আরেক জায়গায় বসাই দেবো, কারণ টাইম যত জায়গায় বাঁচানো যায় তত আমাদের জন্য বেটার। তাহলে T3-র এক পাশের ভ্যালু মিলে গেছে 22, তাহলে আর এক পাশ আমি চোখ বন্ধ করে 110 ভোল্টেজ বসাই দেবো। T2, T2 এর এক সাইডের বেজ হচ্ছে 220, এবার T2-র দিকে তাকান, এক সাইডের বেজ হচ্ছে 200, মানে এক সাইডের অ্যাকচুয়াল হচ্ছে 220, এটা বেজ না অ্যাকচুয়াল। তাহলে দেখেন আরেক সাইডে কত হবে? 11।
তার মানে আমি ক্যালকুলেশন করার দরকার নাই, এই পাশের বলে দিতে পারি। আচ্ছা, আমি মনে হয় সব ভোল্টেজ লিখে ফেলছি না। কেভি, 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 এটার ক্যালকুলেশন করা লাগবে না। মিলে গেলে ডিরেক্ট, আর না মিললে এই যে ঐকিক নিয়ম। এখন বলতে পারেন যে এটা করব, এটা এমনিও মিলে যাবে। T4 এর দিকে তাকান, এই যে এক পাশে 110 আর এক পাশে 11, তাহলে এটা 11 হবে। দেখেন আমাদের ফার্স্ট টাস্ক কি বললাম, প্রত্যেকটা জায়গার বেস ভ্যালু মার্ক করে ফেলা। বোঝার সুবিধার্থে এরকম গোল গোল করে রাখবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন যে কোথার বেস ভ্যালু কত। আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। সেকেন্ড কাজ, যেহেতু দেখলাম বেস ভ্যালু বের করা শেষ, এবার প্রত্যেকের ইম্পিডেন্স যা আছে চেঞ্জ করে দিব। তাহলে জেনারেটরেরটা লিখি, এক্স জি। অ্যাকচুয়াল ভ্যালু দেখেন 18%, 18% মানে কি 0.18 ইনটু, চেঞ্জ হয়ে যাবে তো, স্বাভাবিক কথা, যেহেতু বেস চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ভ্যালু পার ইউনিট ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। তাহলে অরিজিনাল ভ্যালু ছিল 0.18 পার ইউনিট, পার্সেন্ট আছে আমরা পার ইউনিট বানাই নিলাম। তাহলে সূত্র কি, নিউ কেভিএ বাই ওল্ড কেভিএ। সবসময় মনে রাখবেন, নিউ বলতে যেটাতে করতে বলতেছে সেটা, ওল্ড বলতে নিজেরটা। আবার বলি, নিউ বলতে যেটাতে করতে বলতেছে সেটা বোঝায়, ওল্ড মানে নিজেরটা। তাহলে এই যে 100 MVA এটা হচ্ছে নিউ, 22 কেভি এটা হচ্ছে নিউ, আর এই যে যতগুলো ভোল্টেজ পেলাম এগুলো হচ্ছে সব ওল্ড। সরি, এটা হচ্ছে নিউ, ঠিক আছে, এটা তো এর জন্যই লিখলাম। আর ওল্ড বলতে যে নিজেরটা, মানে জেনারেটর 90 MVA ওল্ড, 22 কেভি ওল্ড, ট্রান্সফরমার ওয়ান এর 50 MVA ওল্ড, 22 ওল্ড, এগুলো হচ্ছে ওল্ড, নিজেরটা ওল্ড। আর যেটাতে করতে বলবে সেটা হচ্ছে নিউ। তাহলে জেনারেটরের আগের ভ্যালু বসাই দিলাম, সূত্র কি, ওল্ড পার ইউনিট আগে বসাবো ইনটু বেজ এমভি এর নিউটা উপরে, ওল্ডটা নিচে। তাহলে বেজ এমভি এর নিউ মানে কত, 100, ওল্ড কত, ওল্ড মানে নিজেরটা, এই যে 90টা নিচে, ইনটু ভোল্টেজের ওল্ড উপরে, নিউ নিচে। ওল্ড মানে নিজেরটা মানে 22 উপরে, নিউ কত দেখেন, জেনারেটরের নিউ বেজ হচ্ছে 22, কিন্তু ভোল্টেজের আবার স্কোয়ার হয়, করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পার ইউনিট। 0.18 ইন্টু 100/90। তাহলে এটা করলে আসতেছে দেখেন 0.2। তার মানে জেনারেটরের যে নিউ পার ইউনিট সেটা হবে 0.2 পার ইউনিট। একইভাবে ট্রান্সফরমার ওয়ান বের করব, আগে ওল্ড যেই ভ্যালুটা আছে সেটা লিখে নিতে হবে, তারপর নিউ এমভিএ বাই ওল্ড এমভিএ। নিউ এমভিএ কত, 100 তো ফিক্সড, ওল্ড মানে নিজেরটা, নিজের কত দেখেন 50। এবার যখন ট্রান্সফরমারের ভোল্টেজ লিখব, ভালো করে মনোযোগ দেন এখানে, তখন আমরা যে কোনো একটা লিখতে পারি। যদি লো সাইড দেই, তাহলে লো সাইডের ওল্ড নিউ বসাতে হবে। যদি হাই সাইড দেই, হাই সাইডের ওল্ড নিউ বসাইতে হবে। এখন আপনি ওল্ড সাইডেও যাইতে পারেন, নিউ সাইডেও যাইতে পারেন। এক্সাম্পল হিসাবে, T1 এর লো সাইডে ওল্ড ভ্যালু 22, T1 এর লো সাইডে নিউ ভ্যালু 22, T1 এর হাই সাইডে ওল্ড ভ্যালু 220, T1 এর হাই সাইডে নিউ ভ্যালু 220। তার মানে দেখেন যেই সাইডেই যায় না কেন মিলতেছে, যে কোনো একটা সাইড দেখালে চলবে। আমি লোতে দিয়ে যাচ্ছি, মানে এই T1টা লোতে করব, T2টা হাইতে করব, এরকম একটা মিলাই দিব যাতে বুঝতে পারেন। তাহলে এটা কত আসতেছে, ওল্ড লো 22, নিউ লো 22 তার স্কোয়ার করলে যেটা আসে সেটা, এটা 2, এটাও 0.2 পার ইউনিট আসবে। দেন X T2, আগে ওল্ডটা বসায় নিতে হবে 6%, 6 মানে হচ্ছে 0.06, নিউ এমভিএ তো 100, ওল্ড এমভিএ কত, T2 এর দেখেন 40। এবার T2 এর জন্য আমি হাই সাইডের ভ্যালু দিয়ে করব। T2 এর হাই সাইডের ওল্ড ভোল্টেজ 220,
T2 এর হাই সাইডের নিউ হচ্ছে 220। 0.15 পার ইউনিট। T3 6.4%, 0.064। 0.064 ইন্টু নিউ হচ্ছে 100, T3 এর ওল্ড হচ্ছে 40। ভোল্টেজ বসানোর সময় লো হাই যে কোনো একটা করলেই চলতেছে। T3 এর লো সাইডের ওল্ড হচ্ছে 22, আর T3 এর লো সাইডের নিউ হচ্ছে 22। এখন বলতে পারেন সবসময় কি মিলে যাবে? না, সবসময় নাও মিলতে পারে। অন্য কোনো একটা ম্যাথে হয়তো আমরা দেখতে পাবো যে ওখানে নাও মিলতে পারে। মিললে মিললো, না মিললে নাই। আমরা যা পাবো তাই ক্যালকুলেশন করব। ইন্টু 100/40, 0.16 পার ইউনিট। T4, T4 হচ্ছে 8%, 0.08। আর নিউ 100, ওল্ড কত? T4 এর ওল্ড 40 ইন্টু লো সাইডের ওল্ড ভ্যালু 11, T4 এর লো সাইডের নিউ ভ্যালু 11। দেখেন যেটা বলছিলাম, T1 দেখেন 22/220, এটা প্রাইমারি এটা সেকেন্ডারি বোঝাচ্ছে। এটা এই যে T2 এর কিন্তু এটা প্রাইমারি এটা সেকেন্ডারি না। না, এটাও ঠিক আছে, এটাও মিলছে, এটাও প্রাইমারি 220, এটা ঠিক আছে। T4 110, 11, ওকে। T3, টি থ্রি 22/, আচ্ছা এইখানে সব কটাই মিলাই দিছে। আমরা ওই যে স্টিভেনসনে হয়তো উল্টা পাল্টা দেখতে পারি, যাই হোক এখানে না, সমস্যা নেই। যেটা বলতেছি ওইটা আমরা আস্তে আস্তে অন্য কোনো ম্যাথে বুঝতে পারবো। জাস্ট যে কথাটা বলছি ওইটা মনে রাখেন, তাইলে আর কোনো ঝামেলা হবে না। ট্রান্সমিশন সাইড হাই, জেনারেটর মোটর সাইড লো। 0.08 ইন্টু 100/40, 0.2 পার ইউনিট। এবার দেখেন মোটর, এই যে মোটর আর লোড এই দুইটা জিনিসের কিন্তু আমাদের একটু কাহিনী বাকি আছে। কেন? কারণ সবার দেখেন আচ্ছা মোটরের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, মোটরেরটাও করে ফেলতে পারতেছি। মোটরের ওল্ড ভ্যালু কত? 18.5, মানে 0.185, 2 ঠিক আছে, ইন্টু 100 তো নিউ এমভিএ, ওল্ড এমভিএ কত? 66.5। যাক, একটা পাইছি যে মেলে নাই। দেখেন মোটরের ওল্ড কেভি হচ্ছে 10.45, ওল্ডটা উপরে বসে। আর মোটর যেখানে আছে ওইখানকার আবার নিউ বেস দেখেন 11। মানে সব রকম ক্যালকুলেশনে আমরা পেয়ে গেলাম। তাহলে 0.1855 ইন্টু 100/66.5 ইন্টু 10.45 ডিভাইডেড বাই 11 সমান 0.25107, অথবা 0.251 লিখলেও চলতেছে। এবার এই যে লোডের কথা একটা বলা আছে, এই যে লোড, এই লোডের দেখেন দ্য থ্রি ফেজ লোড এট বাস 4, ওকে। এমভিএ পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, এটা কিন্তু ওর নিজস্ব ভ্যালু। আর টু হ্যাভ রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, তাহলে ওদের আবার যে এইসব বের করা লাগবে। তো ওহম আছে, পার ইউনিটে বের করা লাগবে। তাহলে আগে অ্যাকচুয়ালটা বের করে ফেলি।
অ্যাকচুয়াল তো দেওয়াই আছে, বের করব আর কি। অ্যাকচুয়াল হচ্ছে কত? 48.4 প্লাস জে 65.43 ওহম। এখানে দুইটা লাইনের জন্য আলাদা দিতে হবে এটা, লাইন ওয়ান লাইন টুর জন্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলতেছে? ও সরি সরি, এটা তো লাইনের জন্য দেওয়া। মানে আমরা যে ট্রান্সমিশন লাইন দেখতেছি, এই যে এখানে একটা লাইন আছে না, আর এখানে একটা লাইন আছে, এই লাইনের আবার রিয়াক্টেন্স দেওয়া আছে, আর মোটরের পাওয়ার দেওয়া আছে, ইম্পিডেন্সটা দেওয়া নাই, ওটা বের, সরি, এই লোডের, মোটর না লোডের, লোডের পাওয়ার দেওয়া আছে, ইম্পিডেন্স দেওয়া নাই, ইম্পিডেন্স বের করে নিতে হবে। তাহলে বের করি। এটা হচ্ছে অ্যাকচুয়াল, আগে অ্যাকচুয়াল বের করব, তারপরে হচ্ছে আমরা ওই যে কি বলে পার ইউনিট বের করব। তাহলে অ্যাকচুয়াল কত? জেড সমান ভি স্কোয়ার বাই এস। ভি কই? এই যে 10.45। এ দেখেন কেভি আছে, কিন্তু এটা এমভি আছে কত? 57 ∠ 0.6, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তার মানে কত হয়? কিন্তু জেড এর যে সূত্র হয়, সেখানে কিন্তু একটা কনজুগেট থাকে, তার মানে জাস্ট এখানে একটা কনজুগেট বসাই দিতে হবে, অথবা চাইলে এখানে আগে একটা মাইনাস বসাই দিলেই আমাদের কিন্তু ইয়ে হয়ে যায় তো। আচ্ছা, ওইখানে বসানোর দরকার নাই, কনজুগেটই করেন, নাহলে ভুল হয়ে যেতে পারে। যেটা করতেছি সেটা একবারে করব। তাহলে 10.45 ডিভাইডেড বাই 57 ∠ cos ইনভার্স 0.6, এটা আসলো। এটাকে আবার আমরা কি করব? কনজুগেট অফ অ্যান্সার করে দেব। বাস, এইটা হচ্ছে আমাদের আহ ওই যে লোড, লোডের অ্যাকচুয়াল ইম্পিডেন্স 1.1495 প্লাস জে 1.53267। আচ্ছা, 1.53 লিখে দিলাম শর্টকাটে, এত ঝামেলা করার দরকার নেই। তাহলে এটার পার ইউনিট কত হবে? প্রবলেম হচ্ছে লোড যেখানে আছে ওইখানকার জেড বেস তো দেওয়া নাই, তো সেটা তো বের করে নিতে হবে। লোডের জেড বেস কত? খেয়াল করে দেখেন, লোড যেখানে আছে সেখানে বেস ভোল্টেজ 11, আর 100 তো সে বলেই দিছি সব জায়গা। তাহলে কেভি স্কোয়ার বাই এমভিএ, তার মানে 11 স্কোয়ার বাই 100। বাস, এইটা ভাগ বেস ভ্যালু করে দিলে তো পার ইউনিট চলে আসলো। তার মানে যেটা আমাদের অলরেডি বের হয়ে আছে, এইটা ভাগ 11 স্কোয়ার বাই 100 করে দিলাম, 0.95। বলেন, এটা কি বুঝতে পারছেন? এটা কি ভাই হাদিস সাদাতের বই নাকি আশপাশ করছেন? হ্যাঁ হ্যাঁ, হাজি সালাম।
আর দুইটা কাহিনী বাকি, সেটা হচ্ছে এই যে দুইটা লাইনের আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে জেড বেস লাইন ওয়ান, এটা কত? লাইন ওয়ান এর ভোল্টেজ হচ্ছে 220 কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে এইখানকার পার ইউনিট ভ্যালু কত হবে? দেখেন, এই যে ওয়ান এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 48.4, 0.1 পার ইউনিট। আর জেড বি লাইন টু কত? ভোল্টেজ 110 কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে এটার পার ইউনিট ভ্যালু কত আসবে? অ্যাকচুয়াল হচ্ছে 65.43 ডিভাইডেড বাই এত। 0.5407, 54 লিখলেও হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটার প্রত্যেকটা যেই রিয়াকটেন্স দেওয়া আছে অথবা ইম্পিডেন্স দেওয়া আছে সেটাকে আমরা পার ইউনিটে কনভার্ট করে দিলাম। এবং এই জিনিসগুলো আমরা যখন ফল্ট অ্যানালাইসিস করব তখন লাগবে, যখন রিয়াকটেন্স ডায়াগ্রাম ড্র করতে বলবে তখন লাগবে। আপাতত আমরা একটু পার ইউনিট কনসেপ্টটা শিখলাম, কারণ যখন বাকি যে কাজগুলোর কথা বলতেছি ওইগুলা করতে গেলে এই কনসেপ্টটা আমাদের সব সময় কাজে লাগবে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, 1 মিনিট, আমি একটু দেখি যে প্রত্যেকটা ভ্যালু আমাদের ঠিকঠাক আছে কিনা। লাইনে 0.1, 0.54, জেনারেটর আসছে 0.2, মোটর আসছে 0.251, 251, 0.95, 1.2667, 1.2667, এক্স ওয়ান হচ্ছে 0.2, লাইন গেল। এক্স টু হচ্ছে 0.15, এক্স থ্রি হচ্ছে 0.16, এক্স ফোর হচ্ছে 0.2, 1.54, হ্যাঁ ওকে, ঠিক আছে, সবগুলো ভ্যালু ঠিক আছে। আচ্ছা, এই যতটুকু করালাম আজকে, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে জেড বেস চেঞ্জের জন্য কি উপরে অলওয়েজ হাই ভোল্টেজটা বসাবো, এটা কি ফিক্স? আমি কখনোই বলি না যে উপরে অলওয়েজ হাই ভোল্টেজটা বসাবো, এটা কি বলছি কখনো? ওই আর যে যে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটা যে বলছিলেন, ওইটা সবসময় বড় হয়, ওইটা উপরে বসে, এরকম একটা কথা বলছিলেন আর কি। আমি বলছিলাম যেখানে যাব, আমি এইখানে যাচ্ছি এই কারণে উপরে বড়টা বসাচ্ছি। ও, এখন সব সময়, আচ্ছা এখানে বলেন তো, সব ভুলে যান, এখানে বলেন তো একদম শুরুতে কোনটা গিভেন ছিল? জি ভাই, এটা, আরেকবার একটু বলবেন। এটা জি, গিভেন ছিল। আচ্ছা, জি, প্রত্যেক ম্যাথে কি এটা ম্যান্ডেটরি যে এটাই গিভেন থাকবে? এটা গিভেন থাকতে পারে না। পারে। তাহলে এটা যদি গিভেন থাকে আর আমার যদি এটা বের করার প্রয়োজন হয়, তাহলে এবার বলেন তো উপরে কোনটা বসাবো, হাইটা নাকি লোটা? না, উপরে 22 আর নিচে হ্যাঁ, টু এই টোয়েন্টি তো বোঝা যাচ্ছে। মানে জি আমরা, ভাই, আমি এই জন্য বলতেছি যেইখানে যাব সেই সাইডেরটা উপরে বসাবো, দেন জি বাকিটা তো ভাই। বোঝা যাচ্ছে যে কি হবে না হবে। যেমন ধরেন এখানে যেহেতু কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা সুন্দর কোশ্চেন, আমি একটু হালকা একটু শর্টে একটা কথা বলে দিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করে দিই।
জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল। এইগুলা ভুলে যান, হ্যাঁ, এমনি জাস্ট সিম্পলি একটা আমি নিজের মতো করে এক্সাম্পল বানাই দিচ্ছি। উত্তর আপনিই দিবেন, হ্যাঁ, অথবা আপনারা যারা করছেন সবাই ট্রাই করতে পারেন। প্রশ্নে, কোনো একটা প্রশ্নে বলে দিল ট্রান্সমিশন লাইন 1 এ বা এই সাইডে 200 কেভি বেজ ধরবা এবং 100 MVA বেজ ধরবা, 22 কেভি কে ভুলে যান। প্রশ্নে বলে দিছে এইটাকে বেজ ধরতে হবে, 100 MVA কে বেজ ধরবে, এবার ম্যাথ করো। এবার ধরেন এইটা প্রশ্ন, এটা যদি প্রশ্ন হয় প্রত্যেকটা বের করা যাবে, এইখানকার ভোল্টেজ বের করতে চাই, তাহলে কি করব বলেন? ভাই তাহলে উপরে 22 হবে, নিচে 200 হবে। উপরে 22 হবে, এই দেখেন, কারণ T1 এর এই সাইডে দেখেন এই যে 22 পড়তেছে, আর নিচে কিন্তু 200 না, T1 এর নিচে কত? 220। 220। ও। কোন ভোল্টেজকে চেঞ্জ করতেছে? 200 কে। কারণ বেস যে চেঞ্জ হবে, কে চেঞ্জ হচ্ছে? যে চেঞ্জ হবে তাকে এইখানে গুণ করতে হবে। এখন ও, বলেন বুঝতে পারছেন কিনা? জি 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 ভাই, এবার ক্লিয়ার ভাই। এবার আর একটু দেখি, এখানকার বেস ভ্যালু তাহলে কত হলো। একটু ক্যালকুলেশন করতে হবে, এবার তো আর সুন্দর কাটাকাটি হচ্ছে না। আর একটা করে দিয়ে আমার মনে হয় তাহলে আরো যদি কারো ঝামেলা থাকেও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 20, দেখ সুন্দর ভ্যালু আসছে। তা এই জায়গার বেস কত হয়ে গেছে এখন? 20। 20 কেজি। এবার এই জায়গার ভ্যালু বের করতে চাই, কত হবে? T3, এটা কি হাই সাইড না? তাহলে যেই জি সাইডে ভাই। যাব T3 সেটা উপরে লিখবো, এই যে T3-র হাই সাইড হচ্ছে 110, উপরে লিখতে হবে। নিচে কত বসবে? লোটা। T3 এর লোটা হচ্ছে 22, ইন্টু কোন মানকে নিয়ে যাচ্ছে? এই যে 20 কে নিয়ে 20 যাচ্ছে, কেবি। যেটা আসে সেটা। 110 ডিভাইডেড বাই 22 ইন্টু 20, 100 কেজি। এইভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হতে থাকবে, তার মানে এখানকার বেস ভ্যালু হবে হচ্ছে এখন 100 ভোল্টেজ। বুঝতে পারছেন? জি ভাই। জি। এখান থেকে আরেকটাও শিক্ষা পাই আমরা, সেটা হচ্ছে কোনো একটা ম্যাথে, ধরেন কথার কথা প্রশ্নে বলে নাই, কিন্তু একটা ম্যাথ করার জন্য পার ইউনিট করা লাগতেছে, বেস ধরা লাগবে। সেই ম্যাথে কিন্তু অ্যান্সার অ্যাকচুয়ালি দিতে হবে, কারণ সেই ম্যাথে কিন্তু বেস বিষয়ে কোনো কথা বলে নাই। অথবা বেস বললেও কিন্তু অনেক সময় অ্যাকচুয়ালি দেওয়া লাগে যদি কোশ্চেন সেরকম হয়। আর বেস বলে নাই মানে অ্যান্সার অ্যাকচুয়ালি দিতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পার ইউনিটে করলে বেটার হয়, তাহলে আমি পার ইউনিটে করব, দেন লাস্টে যখন অ্যান্সার লিখবো ওইটাকে আবার কনভার্ট করে অ্যাকচুয়াল বানায় অ্যান্সার লিখবো। সেই ক্ষেত্রে ধরেন এইটাই হচ্ছে সেই ম্যাথ, এই ম্যাথ করা লাগবে। আমরা প্রথমে পার ইউনিট করব, দেন আবার অ্যাকচুয়াল লিখে অ্যান্সার করব। বলেন সেই ক্ষেত্রে আমরা যখন বেস ধরবো তখন কত ধরবো বেস? এটা টোটালি ইচ্ছা, যার যেরকম ইচ্ছা ধরতে পারেন। সবার লাস্টে গিয়ে অ্যাকচুয়াল ভ্যালু সেমই আসবে, কিন্তু বেজ আপনার উপরে। বাট কত ধরলে বুদ্ধিমানের কাজ হবে? বড়টা ধরলে মনে হয়। ভাই বড়টা। ভাই ট্রান্সমিশন লাইনের একটা ধরলে হয় না? হ্যাঁ, একটা, আপনি যে কথা বলছেন এটা ঠিক আছে যে বড়টা ধরলে, তবে সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে যেই ভ্যালুটা সবার ভেতরে কমন বা বেশি জনের ভেতরে কমন সেটা বেশ ধরা। কথা বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে প্রথম চেক করবেন যে এমন ভ্যালু যেটা অনেকের ভেতরে কমন। যেমন দেখেন, এইখানে আমি যদি 220 কে বেস ধরি অথবা 22 কে বেস ধরি, একই কথা, 22 কে বেস ধরাও যা কথা, 220 কে বেস ধরাও তাই কথা। তাহলে সুবিধা হচ্ছে কারোর আর ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না, শুধু এখানে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। বাট ওভারঅল দেখেন প্রথম যেই 5টা করতেছি কারোর ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না। কথা বুঝতে পারছেন? জি ভাই। লাভ কি? লাভ হচ্ছে আমি প্রথম দিন ম্যাথ করলাম বলে বারবার এই জিনিসটা করতেছি যাতে আপনার মুখস্থ হয়। বাট আমি যখন পরীক্ষার হলে বসবো, নিশ্চয় এটা করে আমার মানে জায়গা আর টাইম নষ্ট করব না। এটা আমি করবোই না, আমি দেখতেই পাচ্ছি মিলে গেছে, তাহলে অযথা কেন এটা দেবো বারবার? এতটুক দিলেই ওকে, এতটুক দিলেই ওকে।
তার মানে আমি এমন ভ্যালুকে বেস ধরবো যেন আমার এই জিনিসটা মিলে যায়, চেঞ্জ করা না লাগে। বুঝতে পারছেন? জি ভাই। আরেকটা সুবিধা বলে দিই, সেটা হচ্ছে 22 কেভি কে বেস ধরার পাশাপাশি আপনারাই বলেন তো এমভিএ কাকে ধরলে একটু বুদ্ধিমানের কাজ করতাম? ভাই ওইটা ওইটা তো বড়টা না ভাই? না, হ্যাঁ বড়টা ধরতে পারেন, সমস্যা না। কিন্তু আমি যদি 40 কে ধরতাম, খেয়াল করে দেখেন, এই তিনজনের মান হুম, চেঞ্জ করাই লাগতো না। জি মানে ভাই। লিটারালি ওদেরকে এখানে বসানোই লাগতো না। আমি ডিরেক্ট T2 কে 0.06 বসাই দিতে পারতাম, এটা বসাই দিতে পারতাম, এটা বসাই দিতে পারতাম। কেন? কারণ ওর এমভিও মিলে যাচ্ছিল, ভোল্টেজও মিলে যাচ্ছিল। কারণ এটা একটু চিন্তা করতে হবে, যখন কিছু দেওয়া থাকবে না আমার ধরা লাগবে। হ্যাঁ এটা ঠিক যে বড় ভ্যালু ধরলে ওই ভাগ টাগ করার সুবিধা হয়। ভাগ তো আমি ক্যালকুলেটর দিয়ে করব, কি দরকার আমার যে একদম সুবিধায় হইতে হবে। আর দশমিকের পরে, এখন দশমিকের পরে বিদঘুটে নাম্বার আসতেই পারে। এমন এর পরে অনেক কিছু ছিল, এর পরে অনেক কিছু ছিল। ওইটা নিয়ে আসলে টেনশন করার দরকার নাই, 2-3 ডিজিট নিলে ওকে অ্যান্সার একটু কম বেশি আসবে, ওইটুকু কম বেশিতে আসলে কিছু যায় আসে না। তাহলে আমরা কি শিখলাম? নাম্বার ওয়ান, বেশি জনের ভেতরে আছে এরকম জিনিস বেশ ধরাটা বেটার যদি দেওয়া না থাকে। নাম্বার টু, যদি এরকম সিচুয়েশন না থাকে, মানে ধরেন এরকম কমন নাই, সবার ভিতরে মান মোটামুটি ডিফারেন্ট টাইপ, মানে আমি যাই ধরি না কেন চেঞ্জ করাই লাগবে, এই যে এত সুন্দরভাবে মিলে মিলে নাই, সব ডিফারেন্ট, তখন আমরা কি করব? একটু লসাগু টাইপ ভ্যালু ধরার, লসাগু বের করার দরকার নাই, আপনার মাথায় তো একটা লসাগু চলে, ওই টাইপ লসাগু করলেই চলবে। কিরকম লসাগু দেখেন, এই যে 90, 50, 40, 40, 40 এরকম আছে, এই ক্ষেত্রে আমি 500, 1000 অথবা 100 এরকম টাইপ ধরে নিলেই হচ্ছে। এদের লসাগু বের করার দরকার নাই, এদের থেকে একটু বড় ভ্যালু ধরে নিলেই হচ্ছে। অথবা খেয়াল করে দেখেন 100 কারণ নাই, এখানে 100 কারণ নাই, তার মানে 100 যদি ধরি সবার চেঞ্জ করা লাগবে, অন্তত একজনের যাতে চেঞ্জ করা না লাগে সেটা করলেও তো আমার জন্য ভালো। তাহলে সেটা যদি করতে চাই 100 না ধরে 90 ধরাটা বেটার। তাহলে সবার চেঞ্জ করলেও অন্তত জেনারেটরের আর চেঞ্জ করা লাগবে না, কারণ জেনারেটরের 90-এর সাথে 90 মিলে যাবে, 22-এর সাথে 22 মিলে যাবে। তাহলে অন্তত একটা জিনিস আমার ক্যালকুলেশন থেকে বেঁচে গেল। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। কথা কি বুঝাতে পারছি? জি ভাই। ওকে। তাহলে এই মোটামুটি কয়েকটা আসলে টিপস ট্রিক্স যাই বলি না কেন, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে নেক্সট দিন আমরা একটু অ্যাকচুয়ালি ম্যাথের দিকে যাব। আজকের দিন যেহেতু আমাদের একটু বেসিক আলোচনা বেশি হয়েছে, ম্যাথ একটাই করালাম, এটা করাইতে চাচ্ছিলাম বাট এটা করাইতে একটু টাইম লাগবে। আমরা নেক্সট দিন ডিরেক্ট এখান থেকে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করারই ট্রাই করবো ইনশাল্লাহ, মানে রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম। ওই তো যাই হোক, ইম্পিডেন্স ডায়াগ্রাম কি জিনিস, রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম কি জিনিস, কিভাবে আঁকাইতে হয়, আর পার ইউনিট ক্যালকুলেশন, এটা আমাদের আসলে মোটামুটি পাওয়ার সিস্টেম এই পার্টটা, ফল্ট টাইপের পার্টটা যতদিন করব প্রত্যেকটা ক্লাসে আমাদের লাগবে। তো এটা তো প্র্যাকটিস হইতেই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এমনিতে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো যদি না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই জায়গা থেকে পরবর্তী টপিক আলোচনা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।